নমস্কার। প্রখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় রচিত পাশক শয়ন উপন্যাসখানির শেষ পর্ব আজ আমি আপনাদের শোনাব। এরই মধ্যে দীপেন গুপ্ত জয়ন্ত বোসের সঙ্গে দাদার সম্পর্ক পাতিয়ে ফেলেছে। বলল, আপনার সম্পর্কে নিরালার আর্টিকেল পড়ে বছর মিলিয়ে ম্যাট্রিক থেকে এমএ পর্যন্ত গেজেট পার করে বসেছিল সূর্য। সূর্য রায়কে তো আপনি সেদিন দেখেছেন। আর তারপর তো সেই সব গেজেট নিয়ে ট্যাক্সি চেপে আমাদের বাড়ি এসে হাজির। সে বছরে ম্যাট্রিক আর আইএতে যে ফার্স্ট হয়েছিল গেজেটে, তার নাম জিতেন বোস। আর তারপর ইকোনমিক্স অনার্সে বিএ আর এমএতে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, তার নামও তাই। আমিও অবাক হয়ে গিয়েছিলাম। কমলের মুখে সব শোনার পর আমি আর সূর্য তো দুজনেই হাঁ। নিজের আসল নামটা সেদিন কমলকে না বলে এলে কি বিচ্ছিরি ব্যাপার হতো বলুন তো। আরও যদি কেউ আবার গেজেট বার করে বসে, সেজন্য আপনার আসল নামটা নিরালার পরের সংখ্যায় চেপে দেব ঠিক করেছি। জয়ন্ত বোস হাসছেন বটে, কিন্তু সূর্য রায়ের গেজেট বার করে বসার কথা শুনে ভিতরে খুশি নন। প্রশংসা সুরে দীপেন আবার বলল, কমলের আর্টিকেলে ডেট ফিটগুলো দেখেও অত খেয়াল করিনি। আপনি কম করে 10 বছরের বড় আমার থেকে, কিন্তু দেখে আপনাকে আমি নিজের সমবয়সী ভেবে বসেছিলাম। এত বড় ব্যবসা চালিয়ে এরকম স্বাস্থ্য রাখলেন কি করে দাদা? জয়ন্ত বোস হাসছেন, এবারে অখুশি নন। কমলকে এক পলক দেখে নিয়ে বললেন, মনের বয়সটা এক জায়গায় থেমে আছে বলেই হয়তো কম দেখায়। ঘড়ি দেখে কমল উঠে দাঁড়ালো। এবার যেতে হবে। মনোহরকে ডেকে জয়ন্ত বোস হুকুম করলেন, গাড়ি বার করে ইনি যেখানে যাবেন পৌঁছে দিয়ে আয়। দীপেনকে বললেন, তুমি বসো একটু, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি। কমলকে সঙ্গে করে হলঘর পেরিয়ে পাশাপাশি সিঁড়ি দিয়ে নামতে নামতে মৃদুস্বরে বললেন, গেস ইউ আর এনগেজড অ্যান্ড দ্যাট লাকি ম্যান ইজ সূর্য রায়। কমল থতমত খেলো একটু, তারপর হেসে ফেলল। না না, ঠিক তা নয়। বিয়ে হতে পারে, আবার নাও হতে পারে। শোনামাত্র জয়ন্ত বোস মনে মনে বললেন, তাহলে আর হবে না। যেন তার সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর। ওকে গাড়িতে তুলে দিয়ে আবার ফিরলেন। দোতলায় পা দিয়ে দেখেন যশোধরা তার ঘরের সামনে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কখন ফিরেছে জয়ন্ত বোস জানেন না। সোজা বসার ঘরের দিকেই এগোলেন তিনি। মুখ আপনা থেকেই কঠিন হয়ে উঠল একটু। কমলগুপ্তর সঙ্গে সূর্য রায় কেন, কোনো রায়েরই বিয়ে আর হবে না, এটা যদি স্থির সিদ্ধান্ত হয় অদূর ভবিষ্যতে, তাহলে ঘরের এই একজনের সঙ্গে অকরুণ ফয়সলার মুখোমুখি দাঁড়াতে হবে। এও তেমনি ঠিক। ঘরে ঢুকে সোজা দীপেনের দিকে তাকালেন। মুখ দেখে ভিতরের চরিত্রেও তিনি কিছুটা আঁচ করতে পারেন বলেই বিশ্বাস। লাইক এনি ড্রিঙ্ক? দীপেনের মুখখানা কাচুমাচু, কিন্তু চোখে আনন্দের আভাস। বড়লোকের বাড়ি, ভালো জিনিস মেলার সম্ভাবনা। মুখে বলল, এইমাত্র তো অনেক কিছু খেলাম। কামন। ওই ঘরের ভিতর দিয়ে তাকে আরেকটি ঘরে নিয়ে এলেন। সঙ্গে সঙ্গে মনোহরের ডাক পড়ল। সাহেবের চোখের ইশারায় সে তার কর্তব্য বুঝে নিল। কাচের আলমারিতে সারি সারি বিলিতি বোতল সাজানো, রকমারি জিনিস। দীপেন গুপ্ত দু চোখ চকচক করছে। জয়ন্ত বোস বললেন, আমার নিজের এসব বিশেষ চলে না, স্বাস্থ্যে কুলোয় না, কিন্তু 5 জনের জন্য রাখতে হয়। তোমাকে কোম্পানি দেওয়ার জন্য আমি একটা ছোট নিচ্ছি বটে, কিন্তু ইউ গো অ্যাজ ইউ লাইক। বোতল, গ্লাস, সোডা আর ডিশে কিছু স্ন্যাক্স সাজিয়ে দিয়ে মনোহর ঘরের বাইরে মোতায়েন থাকল। জয়ন্ত বোস প্রথমেই এবার দীপেনের স্বার্থে প্রসঙ্গ তুললেন। তোমার নিরালার তো ভালো প্রসপেক্ট মনে হচ্ছে। কেমন চলছে? সার্কুলেশন কত? 2-4 ঢোক জঠরে চালান দেবার পর দীপেনের ঠিকই মনে হলো এই একজনের কাছে কিছু গোপন করলে নিজেই ঠকবে। জবাব দিল, সপ্তাহে 8,000 লোক জানে, কিন্তু আসলে 4,000ও নয় এখন। যেরকম খুনে রাজনীতি চলেছে কবছর ধরে, লোকে আর এসবে মাথা দেবে কি করে? গত 2 বছরে তো পড়ে পড়ে মার খেয়েছি, কোনো বিজ্ঞাপন ছিল না। আর কংগ্রেস তো এখন অজয় মুখুজ্জের সঙ্গে কোয়ালিশন মিনিস্ট্রি করতে সামান্য সুবিধে হয়েছে, তবে কদিন টিকবে কে জানে।
তোমার প্রেসের অবস্থা তো খুব ভালো দেখলাম না। নিজের প্রেস? হ্যাঁ, বাবা করে দিয়েছিলেন। সেই থেকে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো আর হয়ইনি বলতে গেলে। একেবারে একাই যুদ্ধ করে চলেছি। অথচ একটু সুযোগ সুবিধা পেলে সব কিছু অনেক বড় হতে পারত। খুব ঠান্ডা নিশ্চয়তা সুরে জয়ন্ত বোস বললেন, সুযোগ সুবিধে পাবে, আর অনেক বড়ও হবে। কোনো ছোট ব্যাপারের মধ্যে আমি থাকি না। একটা কনস্ট্রাকটিভ প্রোগ্রাম করে আমাকে দাও, তারপর আবার ডিসকাশনে বসবো। আনন্দে মুখে কথা সরে না দিপিনের। সেই ফাঁকে প্রথম দফার গ্লাস খালি তার। বেল টিপতে মনোহরে সে আবার তার গ্লাস ভরে দিয়ে গেল। এবারে বাড়ির কথা বলো। তোমার স্ত্রীকে তো সেদিন দেখলাম। ছেলেপুলে কি? দুটি ছেলে, দুটিই ছোট। তা বাড়ির ওই পোর্শন কি তোমার আর কমলের? হ্যাঁ, পিছনে পোর্শন আরতির, ওটা সে ভাড়া দিয়ে দিয়েছে। দীপিনের গ্লাস আরও দুবার ভরাঠাবার ফাঁকে 1.5 ঘন্টা কাবার। তার মধ্যে বেশিরভাগ সময় কমলের প্রসঙ্গে কথা হয়েছে। দীপিনের মেজাজ তখন হাওয়ায় ভাসছে। এক কথা জিজ্ঞেস করলে অন্তরঙ্গ আবেগে বহু কথা বলে ফেলছে। জয়ন্ত বোসের যা জানার আগ্রহ জানা হয়ে গেছে। কমলও বরাবর ভালো ছাত্রী ছিল। মা বাবা দুজনেই মারা যেতে মেয়েটার মেজাজ টেজাজ কীরকম যেন হয়ে গেল। বাবার আদরে আদরে আগেও বেশ একরোখায় ছিল। ইংরেজিতে ভালো অনার্স পেয়ে বিএ পাশ করেছিল, এমএতেও ভালো রেজাল্ট করেছিল। দীপেন তখন ওর বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু তার আগে থেকেই ওই সূর্যের সঙ্গে ওর ভাব। সূর্য তো তখন কংগ্রেস করত। একটা প্রাইভেট কলেজে মাস্টারিতে ঢুকেছিল সূর্য। তখন কংগ্রেসের সঙ্গে বনিবনা হলো না। তার জন্য কি করলো, ও দল ছেড়ে কংগ্রেসের শত্রু হয়ে বসলো। আর কমলের সঙ্গেও সেই নিয়ে খিটিরমিটির বেঁধে গেল। এরপর চাকরি খুইয়ে সূর্য গেল জেলে, আর কমল গেল নার্সিংহোমে। নার্সিংহোমে? আলোচনার প্রসঙ্গ আবার বাঁক নিল। বুঝলেন দাদা, কমলের নার্ভটারগুলো সবসময় হাই স্ট্রং। ভেবে ভেবে তুচ্ছ ব্যাপারগুলো বড় করে তোলে। ফলে মেজাজ তো চড়েই থাকে। আর ওর বৌদি তো ওকে ভয়ই করে। এমনকি ওই ওই বাচ্চা দুটো পিসির কাছে একদম ঘেঁষে না। এদিকে রাতে ঘুম হয় না বলে ঘুমের ওষুধ খাওয়ারও কামাই নেই। এর ওপর সূর্যের সঙ্গে দেখা হলে 10 মিনিটের মধ্যেই ঝগড়াঝাঁটি। মেয়েটা ওকে ছাড়তেও পারে না, আবার বরদাস্তও করতে পারে না। নার্ভ ব্রেকডাউন হবে না তো কি হবে? সূর্য যেই জেলে গেল, তার 3 দিনের মধ্যে ওর নার্ভের এমন অবস্থা হলো যে ডাক্তারের পরামর্শে ওকে নার্সিংহোমে নিয়ে যেতে হলো। আর এই কেবল একবার নাকি, এই পর্যন্ত আরও 2বার এই একই ব্যাপারে 20 দিন 1 মাস করে কমল হসপিটালে থেকেছে। একবার কেবিনে থাকার খরচ তো কম নয় দাদা। বাবা ওর বিয়ের জন্য ভালো টাকাই রেখে গেছিল, সে টাকা ওর নামেই আছে। তার থেকেই কম করে কয়েক হাজার ওই হসপিটালেই গেছে। তা সূর্য ওকে বিয়ে করছে না কেন? না না, সূর্য বিয়ে করছে না। না, বিয়ে করছে না কমল, এটাই হবে। মনে হয় কমলই বিয়ে করছে না। তবে সূর্য কিন্তু কারো মন বুঝে চলার ছেলে নয়, বুঝলেন দাদা। তাছাড়া ওর কাছে কি আছে যে হুট করে বিয়ে করে বসবে? এক এক সময় তো মনে হয় কমল ওর মুখ দেখতেও চায় না। আবার নিজের নার্ভের অবস্থা জানে বলেই হয়তো অন্যত্র বিয়ে করবে কি করবে না ঠিক করে উঠতে পারে না। খুব একটা তাড়াহুড়োর ব্যাপার কিছু নেই, জয়ন্ত বোস বুঝে নিয়েছেন। কিন্তু ভিতরটা খুব শান্ত থাকছে না তার। ভালো করে কাজকর্মেও মন দিতে পারছেন না। এরকম একটা আবেগ তার মধ্যে জমাট বেঁধেছিল, নিজেও জানতেন না। এই আবেগের ফল শুভ হতে পারে না তিনি জানেন, কিন্তু এর উপর তো তার কোনো হাত নেই। শুভ হোক আর অশুভ হোক, সেটা তো ভবিতব্য। নতুন আশায় আর উদ্দীপনায় দীপেনগুপ্ত বাতাসে ভাসছে। 6 মাসের মধ্যে তার দপ্তর আর প্রেসের ভুল বদলে গেছে। জলজ্যান্ত একটা গৌরী সেনের নাগাল পেয়েছে, আর তাকে ঠেকায় কে? জয়ন্ত বসুর পরামর্শ মতো নিরালায় শিল্প বাণিজ্য বিভাগের পত্তন হয়েছে। আর তারপর থেকে বড় বড় বিজ্ঞাপন যেন সেধেই আসছে। পিছন থেকে কলকাঠি কে নাড়ছে তা অবশ্যই জানে কমলগুপ্ত, কিন্তু সে মুখে কিছু বলে না। দীপেনগুপ্ত প্রায় সন্ধ্যার পর এবারে ছুটে আসে।
প্রাণের কৃতজ্ঞতা উজাড় করে বিলিতি বোতলে রঙিন নেশায় টইটম্বুর হয়ে ফেরে। কমলগুপ্ত একদিন অভিযোগ করেছিল, আপনার ওখানে গেলে দাদা বড় বেশি ড্রিঙ্ক করে ফেরে। দ্যাটস ব্যাড, হি শুড নট। আপনি তাহলে অত সব ঘরে মজুত করে রাখেন কেন? নিজে তো তেমন খান না শুনে। জয়ন্ত বোস সকৌতুকে তার দিকে চেয়েছিলেন খানিক। ওভাবে চেয়ে থাকলে কমলগুপ্ত ভারী অস্বস্তি বোধ করে। মানুষটা যেন তাকে ছাড়িয়ে আরও কিছু দেখেন, আর কাউকে দেখেন। তারপর হঠাৎ জিজ্ঞাসা করেছিলেন, লিপ সার্ভিস কাকে বলে জানো? কমলগুপ্ত ইংরেজির ভালো ছাত্রী, কলেজে ইংরেজি পড়ায়, না জানার কারণ নেই, প্রশ্নটাই যা দুর্বোধ্য। আন্তরিকতা শূন্য সেবা? হৃষ্ট মুখে মাথা নাড়লেন জয়ন্ত বোস। বললেন, এটা আন্তরিকতা শূন্য যুগ, হৃদয় শূন্য সমাজ। এ যুগে আর এ সমাজে অন্তঃশ্বাস শূন্য সেবার কদর অনেক বেশি। আমি এই সেবার যোগানদার, সবটুকুই নিজের স্বার্থে করি, কিন্তু লোকে ওই উল্টোই ভাবে। কিন্তু দাদাকে দাঁড় করানোর মধ্যে আপনার কি স্বার্থ? জবাবে জয়ন্ত বোসের চকচকে দুচোখ আবার তার মুখের উপর আটকে ছিল খানিক। স্বার্থ? স্বার্থ তুমি? দীপিনীর নিরালা বড় হলে তুমি খুশি হবে, আর তুমি খুশি হলেই যেন আমার সেই রাঙামা খুশি হবেন। রাঙামায়ের উপর আমার যত টান তত আক্রোশ। কমল সচকিত হলো একটু। আক্রোশ কেন? আই ডোন্ট নো। তোমাকে দেখার পর তাকে খুশি করার জন্য, আবার সঙ্গে সঙ্গে ভয়ানক জব্দ করার জন্য একটা হেস্তনেস্ত করে ফেলতে ইচ্ছে করে আমার। এটা একটা বিপজ্জনক মজার রোগ বলতে পারো। এসব কথা শুনেও কমল ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করে কেমন, আবার অভিভূতও হয়। ওই চাউনি বা এই গোছের অকপট আবেগে যেন একটা স্পর্শ আছে, ইচ্ছে করলে এর থেকে নিজেকে বিচ্ছিন্ন করা যায় না। জয়ন্ত বোসের বাড়িতে এসে যশোধরাকে মাত্র একদিন দেখেছে, একদিনই কথা হয়েছে, আর সেদিনও স্ত্রীর সম্পর্কে মানুষটার সাদাসিধে মন্তব্য শুনে ভিতরে ভিতরে কেন যেন একটু বিচলিতও হয়েছে। কমল বাড়িতে গৃহিণীর খোঁজ করতে জয়ন্ত বোস যশোধরাকে ঘরে ডেকে আলাপ করিয়ে দিয়েছিল। বলেছিলেন, খুব ছেলেবেলায় মায়ের সঙ্গে আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়ির মেয়ে। এমন জাঁকজেল পুরুষের স্ত্রী এরকম সাদামাটা হবে কমল ভাবেনি। যশোধরা সকৌতুকে নিরীক্ষণ করেছেন ওকে একটু, তারপর স্বামীর দিকে ফিরে সাগ্রহে জিজ্ঞেস করেছেন, তোমার রাঙা মায়ের মেয়ে? জয়ন্ত বোস থমকেছেন একটু। রাঙা মায়ের গল্প যশোধরার কাছে কখনো করেছেন বলে তো মনে পড়ছে না। মাথায় নেড়েছেন, অর্থাৎ তাই। তারপর জিজ্ঞাসা করেছেন, রাঙা মায়ের কথা তুমি জানলে কি করে? ও মা, দাদার কাছে কত শুনেছি। ছেলেবেলায় হোস্টেলে এসে দিনরাত দাদার কাছে তো তুমি কেবল রাঙামায়ের গল্পই করতে। দাদা বলতো, রাঙামায়ের কাজ ছাড়া না হলে তুমি নাকি অন্যরকম মানুষ হতে। যশোধরাকে খুব খুশি মনে ডাকেননি তিনি, কিন্তু এই কথাগুলো শোনার পর মনে মনে অখুশি নন। অলক্ষ্যে কিছু সুপারিশের কাজ হলো যেন। অভ্যস্ত সৌজন্যে কমল উঠে দাঁড়িয়েছিল। অন্তরঙ্গ হাসি মুখে যশোধরা তাকে হাত ধরে বসিয়েছেন। সরল কৌতূহলে বাড়ির কথা জিজ্ঞেস করেছেন। এক গ্রাস জলখাবার এনে জোর করে অনেকটা খাইয়ে দিয়েছেন, আর তারপর কলেজের মাস্টারি করে শুনে থতমত খেয়ে বলেছেন, এই জন্যেই আমি যত বেশি কথা বলছি উনি তত চুপ। উনি বলতে কে? উনি বলতে জয়ন্ত বোস। তিনি চুপচাপই ছিলেন। একটু বাদে কাজের অজুহাতে যশোধরা উঠে চলে গেছেন। কমল বলেছে, আপনার স্ত্রীকে খুব ভালো লাগলো। জবাবে যা শুনল কমল তাতেও অস্বস্তি। চুপচাপ আবার একটু মুখের দিকে চেয়ে থেকে ঠান্ডা নির্লিপ্ত সুরে জয়ন্ত বোস বলেছেন, শি ইজ সিম্পল, তাই অনেকেরই ভালো লাগে, বাট আনফর্চুনেটলি আই এম ডিফারেন্ট। আমার জীবনে তার খুব একটা অস্তিত্ব নেই, সেটা তিনিও জানেন। ইট মে লাস্ট, ইট মে নট। কমলগুপ্ত এ প্রসঙ্গে আর কথা বাড়ায়নি, বেশিক্ষণ আর বসেও থাকতে পারেনি। ওই চাউনির স্পর্শ যেন আরও বেশি ছেঁকে ধরেছে তাকে। শুধু দীপেনগুপ্ত নয়, ওদের জ্যাঠতো বোন আরতি আর বিজেশ ধরকে অনায়াসে কাছে টেনে নিয়েছেন জয়ন্ত বোস।
ব্রিজেশ ধর তখন উঠতি অ্যাটর্নি। পেশার দিক থেকে এটা তার কাছে লোভনীয় যোগাযোগ। প্রথমে দীপেন ওদের নিয়ে এসেছে, অন্তরঙ্গ অভ্যর্থনা মেলার ফলে নিজেরাই তারপর যাতায়াত শুরু করেছে। আরতির গানের গলা সত্যিই ভালো। দীপেনের উৎসাহে শুরু থেকেই গানের আসর জমেছে। আরতি ধর কমলের মতো নয়, তার ঠোঁটে যেমন হাসি, প্রত্যাশার উক্তিও তেমনই সাদাসাপটা। ২-৪ সন্ধ্যা গানের আসর জমে ওঠার পরেই হাসিমাখা অনুযোগের সুরে বলেছে, আপনার কাছে তো রাঙা মায়ের মেয়েই সব, আমরা কিছু না। জয়ন্ত বসু হালকা প্রতিবাদ করেছেন, না না, রাঙামায়ের ভাসুর্যও আমার কাছে কম নয়। তা কি করতে হবে বলো? আপনি কানের এত প্রশংসা করলে কি হবে? কোথাও তো সেরকম পাত্তা পাই না। ধরা করার লোক না থাকলে কি আজকাল কিছু হয়? এরপর অনায়াসে ছোট বৃত্ত থেকে বড় বৃত্তে পা ফেলতে পেরেছে আরতি ধর। 6 মাসের মধ্যে তার একাধিক গান রেকর্ড হয়েছে। অভিজাত মহলে গানের আসরে তার ডাক পড়েছে, যোগ্য মর্যাদাও মিলেছে। অতএব আরতি ধরের বিবেচনায় এই মানুষ শক্তির প্রতীক। খুশি এবং অনুগত ব্রিজেশ ধরও। এই লোকের আইনগত অনেক কাজ এখন তার দপ্তরে আসছে। তার প্রাপ্য টাকা পয়সা মিটিয়ে দেবার ব্যাপারেও এই মানুষ অনুদান নন। ফলে এই ব্যক্তিত্বের কাছে সর্বদাই তার মাথা নিচু। কিন্তু প্রবল পুরুষটি এক দুর্বোধ্য সমস্যার মতো হয়ে উঠেছেন শুধুমাত্র কমলগুপ্তের কাছে। যে ব্যক্তিত্ব নিয়ে কাছে এসে দাঁড়ান, চাইলেই তাকে ঠেলে সরানো যায় না। কারণ আশাটা 6 বছরের শিশুর কোনো অতি প্রিয় হারানো জনের কাছে আসার তাগিদের মতোই। কমল ভেবে পায় না এরকম কেন হয়। ভিতরে ভিতরে একটু চাপা উদ্বেগও আছে। ভদ্রলোকের মা এই বাড়িতেই আত্মহত্যা করেছেন। তারপর 6 বছরের এক শিশুকে এখানকার আশ্রয় ছেড়ে চলে যেতে হয়েছে। অথচ ভদ্রলোক বলেছেন তার মা বা আর কেউ তাদের ওপর কোনো অবিচার করেনি। তাহলে এরকম হয় কি করে? রাঙামায়ের প্রতি মানুষটা যত আকর্ষণ, ততখানি অভিমানও পুঞ্জীভূত কিনা তাও বুঝতে পারে না। জয়ন্ত বসুর আচরণের রাখা ঢাকা ব্যাপার কিছুই নেই। নিজের কাজে মন দিতে না পারলে অসহিষ্ণু হয়ে ওঠেন তিনি। তারপর হঠাৎ টেলিফোন তুলে নেন। খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে, তুমি আসবে না আমি যাব? এই ইচ্ছে নাকচ করা সহজ নয় কমলগুপ্তের কাছে। ওধার থেকে কমল হেসে জিজ্ঞাসা করে, আমাকে না আপনার রাঙামাকে? তোমাকে দেখলেই তো তবে তাকে দেখা যায়। কমল আসে না বড় একটা, তাকেই যেতে হয়। এসে বড়জোর 10-15 মিনিট বসেন। উচ্ছ্বাস নেই, মুখে বেশি কথাও নেই। অস্বস্তি কাটানোর জন্য কথা তখন কমলকে বেশি বলতে হয়। তিনি শোনেন, হাসেন অল্প স্বল্প। তারই ফাঁকে হঠাৎ যেন কোন অতীতে উধাও হয়ে যান। আত্মস্থ হয়ে হেসেও ওঠেন আবার, তারপর উঠে চলে যান। আশাটা যেমনই নিজের খেয়ালে, হঠাৎ উঠে চলে যাওয়াটাও তেমনই নিজেরই খেয়ালে। এরই মধ্যে কোনো কোনো দিন সূর্যরায় এসে উপস্থিত হয়। এই মানুষ তখনও বিরক্তি গোপন করতে পারেন না। সে আসা 2-5 মিনিটের মধ্যেই উঠে চলে যান। ফলে কমলগুপ্তের অস্বাচ্ছন্দ্য আরও বাড়ে। তার উপর সূর্যরায় টিকা টিপ্পণী কাটতে ছাড়ে না। সামান্য থেকে কখনো কখনো তুমুল ঝগড়া হয়ে যায় দুজনের। মনের তলায় একটা অজানা অস্বস্তি সত্ত্বেও জয়ন্ত বোসকে কখনো ছোট করে দেখতে পারে না কমলগুপ্ত। বরং মনে হয় ওই প্রবল ব্যক্তিত্বের মধ্যে সত্যিই যেন এক তৃষ্ণার্ত 6 বছরের শিশু আশ্রয় নিয়ে বসে আছে। তাই সূর্যরায়ের আচরণও তার বরদাস্ত হয় না। না কুচু সূর্যরায়ের কাছে এসব লোকের এতটুকু বাড়তি কদর নেই। শুধু জয়ন্ত বোস কেন, কমল জানে দলের হোমরা চোমরাদের ছাড়া তেমন সম্মানের চোখে এরা কাউকেই দেখে না। একদিন ওদের দুজনের এক তুমুল ঝগড়ার খবর কানে এলো জয়ন্ত বোসের। এলো দীপেন গুপ্তের মারফত। দীপেন খোলাখুলি কিছু বলতে চায়নি, কথায় কথায় বিরক্ত মুখে আভাস শুধু দিয়েছিল। জয়ন্ত বোস জিজ্ঞাসা করেছিলেন, কমলের খবর কি? জবাবে দীপেন বলেছিল, ওই আছে একরকম, মনে শান্তি নেই। সূর্যটা বড় বেশি বাড়াবাড়ি শুরু করেছে। ওসব নোংরা কথা আপনার শুনে কাজই নেই দাদা। কমলের সঙ্গে তো আজ একেবারে তুমুল হয়ে গেছে। জয়ন্ত বসু স্নায়ু সজাগ,
তক্ষুনি মনে হলো সূর্যর বাড়াবাড়ি বা নোংরা কথা বা তুমুল হওয়ার সঙ্গে তিনিও যুক্ত। তখনই ফিরে আর কিছু জিজ্ঞাসা করলেন না। সুরা মাহাত্ম্য ভালোই জানেন। সদয় মুখে নিরালার খোঁজখবর নিলেন, আরতি আর বিশেষ ধরের কুশল বার্তা নিলেন। দীপেনের তৃতীয় গ্লাসের পর চতুর্থ গ্লাস হাজির হতে হালকা কৌতুকে সূর্য আর কমলের তুমুলের প্রসঙ্গে ফিরলেন আবার। দীপেনের বুকের তলায় তখন খোলা সমুদ্রের ঢেউ। সেই ঢেউ স্বগর্জনে সূর্যরায়ের মাথার উপর ভেঙে পড়তে চাইল। বুঝলেন দাদা, তার এত দুঃসাহস যে আপনার মতো মানুষের মধ্যেও খারাপ অভিসন্ধি দেখে, তার এত টানের পিছনে মতলব খোঁজে। এত বড় বুকের পাটা ওর যে কমলের মুখের উপর বলে কিনা তোমার রাঙা মায়ের উপর ভদ্রলোকের অত টান ইডিপাস কমপ্লেক্স গোছের ব্যাপার, সেটা এখন আরও জোরালো হয়ে তার মেয়ের দিকে গড়িয়েছে। কমল তো এরপর বাড়ি থেকে প্রায় অপমান করেই তাড়িয়েছে তাকে। কিন্তু আমার ধারণা ও আবার একদিন ঠিক এসে হাজির হবে, কারণ সূর্যরায়ের কোনো মান অপমান জ্ঞানও নেই। জয়ন্ত বোসের মুখে কৌতুকের ছায়া, কিন্তু মনে মনে ওই সূর্যরায়ের প্রশংসাই করছিলেন তিনি। কমলকে ওইসব কথা যখন বলেছে, মাথায় সাদা পদার্থ কিছু আছে বলতে হবে। কথায় কথায় দীপেন আরও বলল, এমনিতেই কমলের মেজাজপত্র ভালো নয়। খুব আশা করেছিল বাইরে যাওয়ার স্কলারশিপটা ও পাবে, তার জন্য ধরা করাও কম করেনি, কিন্তু শেষ পর্যন্ত পেল না। পেলে ভালোই হতো। 1.5-2 বছরের জন্য বাইরে চলে গেলে ওই সূর্যের জ্বরটা হয়তো ছেড়ে যেত, আর নার্ভ টার্ভগুলো হয়তো ইমপ্রুভ করত। নিজের অগোচরে কোন ইন্ধন জুগিয়ে বসল তার ধারণা নেই দীপেনের। ভিতরটা এবার সত্যিই উৎসুক হয়ে উঠল জয়ন্ত বোসের। বাইরে যাওয়ার স্কলারশিপ মানে কোথায় যাওয়ার? কেমব্রিজ? কি স্কলারশিপ? হায়ার এডুকেশনের জন্য সব খরচ খরচে দিয়ে মাঝে মাঝে 1-8 জনকে তো পাঠানো হয়, ওই সেই গোছরে কি একটা চেষ্টা করছিল। কলেজের চাকরি ছেড়ে দিত? তা কেন, হায়ার এডুকেশন লিভে যেত। তাছাড়া তো এক্সচেঞ্জ অ্যারেঞ্জমেন্টও হয়, এদেশ থেকে একজন গেল, তার বদলে ওদেশ থেকেও একজন এলো। জয়ন্ত বোসের মাথায় দ্রুত কিছু চিন্তা খেলে গেল। কমলের যাবার ইচ্ছে খুব খুব দাদা, খুব হবে ভেবে ও তো পা বাড়িয়েই ছিল। আর কথা বাড়ালেন না জয়ন্ত বোস। দীপেনকে বিদায় দিয়ে ঘরের এই মাথা থেকে ও মাথা পায়চিরি করে নিলেন খানিক। ঠোঁটে হাসি, চোখের কোণেও হাসি চিকচিক করছে। কমলের সূর্যজ্বর ছাড়ানোর একটা ভালো দাওয়াইয়ের সন্ধান দিয়ে গেল দীপেন গুপ্ত। এই দাওয়াইয়ের ব্যবস্থা করাটা তার কাছে জলভাত ব্যাপার। এক অভিজাত আন্তর্জাতিক সাংস্কৃতিক ক্লাবের এখানকার শাখার তিনি একজন গণ্যমান্য সভ্য। সেবা আর শিক্ষার খাতেও এই ক্লাব বছরে বহু টাকা খরচ করে থাকে। আর উচ্চশিক্ষার জন্য এই ক্লাবের দাক্ষিণ্যে অনেকেরই বাইরে থেকে ঘুরে আসার নজির আছে। ক্লাবের সকলের সঙ্গে তার বিশেষ খাতির। একটু তৎপর হলে এ ব্যবস্থা তিনি অনায়াসে করতে পারবেন। কমলের সূর্যজ্বর ছাড়ানোর জন্যই শুধু নয়, জয়ন্ত বোসের নিজেরও কিছুটা ঢালা সুস্থ অবকাশ দরকার। সে গোড়া থেকে, অর্থাৎ কমলকে দেখার পর থেকে ভিতরটা তার সুস্থ নেই। নিজের কাজকর্মেও ভালো করে মন দিতে পারছেন না। মনের এই অবস্থার সঙ্গে কোনো কালে আপোষ নেই তার। তড়িঘড়ি কিছু একটা করে বসার বাসনা, কিন্তু সেটা যে চরম নির্বুদ্ধিতা হবে তাও বেশ বোঝেন। রাঙা মায়ের এই মেয়ের ধাত একটু আলাদা। তার থেকে তাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করার যে সুযোগ যেচে এসেছে, সেটা আঁকড়ে ধরাই বুদ্ধিমানের কাজ। ক্লাবের স্থানীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা মোটামুটি পাকা করে ফেললেন। ইতিমধ্যে দীপিনীর মুখে আরও একটা সুখবর পেলেন। জয়ন্ত বোসের বিবেচনায় এও একটা সুখবরই বটে। সূর্যরায় পশ্চিমবাংলা ছেড়ে উধাও হয়ে গেছে কোথাও। কমলকে নাকি জানিয়ে গেছে 6 মাসের আগে ফিরবে না। দীপিন বলেছে লোকটা এইরকমই নাকি খামখেয়ালি, কিন্তু জয়ন্ত বোস তা ভাবেন না। তার ধারণা হঠাৎ এভাবে উধাও হবার কারণ দেশের, বিশেষ করে পশ্চিম বাংলার রাজনৈতিক পরিস্থিতি। অনেকদিন আগে এখানে রাষ্ট্রপতি শাসন কায়েম হয়েছে। দিল্লির মদত পেয়ে স্থানীয় কংগ্রেস জোরদার হয়ে উঠেছে।
বিপক্ষ দলের অনেককে ধরে ধরে বিনা বিচারে জেলে পোড়া হচ্ছে। সূর্যরায় হয়তো সেই কারণেই গা ঢাকা দেওয়ার প্রয়োজন বোধ করেছে। দীর্ঘ প্রতীক্ষার আরও 2 বছরও কাটল। জয়ন্ত বোসের বয়স এখন 47, কিন্তু শেষের কটা দিন আবার 27 বছরের ছেলের মতোই অধীর উন্মুখ তিনি। কেমব্রিজে ডিপ্লোমা পাবার পর কমলগুপ্ত মাসকতক বিদেশে চাকরি করেছে। তারপর কয়েকটি দেশ দেখা সেরে এসে আবার কলকাতার মাটিতে পা ফেলেছে। 2 বছর আগে তার দু চোখে কৃতজ্ঞতা উপচে পড়তে দেখেছিলেন জয়ন্ত বোস। রওনা হবার আগে পর্যন্ত কমলগুপ্ত যেন এই ভাগ্য বিশ্বাস করে উঠতে পারেনি। বিদেশ থেকে 2-3 মাস অন্তর একখানা করে চিঠি লিখত, তারও প্রতিটিতে কৃতজ্ঞতার ছোঁয়া লেগে থাকত। শেষের দিকের একটা চিঠিতে লিখেছিল, আপনার মতো এরকম মানুষ আমি সত্যিই আর দেখিনি। এসব লিখে কমলগুপ্তর যেন কিছুটা সংশয় কাটানোর চেষ্টা। শেষের দিকের ওই চিঠির জবাবে তিনি লিখেছিলেন, আমি কেমন মানুষ ঠিক ঠিক জানতে রাঙামায়ের মেয়ের আরও কিছু বাকি। তার আগে ও দেশের বাস্তব মানুষগুলোকে একটু দেখে আসতে চেষ্টা করো, তাতে আর কিছু না হোক নিজের স্নায়ুর উপর দখল বাড়বে। কিন্তু 2 বছর বাদে কমলগুপ্তকে দেখে জয়ন্ত বোসের প্রথমেই যেটা মনে হয়েছে, যে গেছিল সেই ফিরে এসেছে, খুব একটা তফাৎ হয়নি, তবে স্বাস্থ্য কিছু ফিরেছে। মুখের ফ্যাকাশে ভাব গিয়ে বেশ তাজা দেখাচ্ছে। বাড়িতে পা দিয়ে সূর্যরায়ের খবর শুনেছে কমল। জয়ন্ত বোস বলেননি, তার দাদার মুখে শুনেছে। পশ্চিমবাংলায় কংগ্রেসের জোরালো শাসনের সূচনা তার বিদেশ যাত্রার আগের ব্যাপার। আজ 1.5 মাস হলো সূর্যরায় জেলে। কমল ফিরে আসছে বলে দীপেন আগে ভাগে তাকে আর চিঠি লিখে কিছু জানায়নি। কমলের ফর্সা মুখের বিরক্তির ছায়া লক্ষ্য করেছেন জয়ন্ত বোস। ও বলেছে, জানা কথাই তো, এতদিন বাইরে ছিল সেটাই আশ্চর্য। কোথায় আছে? দীপেন জানে না কোথায় বা কোন জেলে আছে। এখন আটক হওয়ার মানে বিনা বিচারে অনির্দিষ্টকালের ব্যাপার। জয়ন্ত বোস বলেছেন, কোথায় আছে জেনে নিতে পারি, খবর নেব? কমল বলেছে, থাক, কি হবে জেনে। সেই দিন কমলগুপ্ত কি জানতো এই সন্ধ্যায় কিছু একটা ঘটে যাবে? নইলে টেলিফোনটা পেয়েই সে এমন চমকে উঠেছিল কেন? ভাদ্রের শেষ সেটা, সমস্ত দিন গুমোট গরম গেছে। বিকেলে ঝিরঝির বাতাস বইছিল, কিন্তু সেই বাতাসে কি আসন্ন কিছুর কানাকানি ছিল? ষড়যন্ত্র ছিল? বৌদি তখন ছেলেপুলে নিয়ে নিরালা অফিসে, প্রায় রোজ বিকেলেই যায়, দাদাকে একটু একটু সাহায্য করে। কমল গা ধুয়ে সামান্য প্রসাধন সেরে ফুল স্পিড পাখার নিচে বসেছিল। ভাবছিল ছাদের খোলা হয় একটু হেঁটে আসবে। টেলিফোন। কি করছো? কিছু না, বসেছিলাম। আমি আসছি। মুখ দিয়ে কেন যেন অসত্য উক্তি একটা বেরিয়ে এলো। বলল, না, একটু বেরোবো ভাবছিলাম। কোথায়? কমল নিরুত্তর। ওদিক থেকে ভারী গলার আবার 2 কথা, আমি আসছি। রিসিভার নামিয়ে রাখার শব্দ। এই কদিনের মধ্যে জয়ন্ত বোস আরও এসেছেন, বসে থেকেছেন খানিক। কমল কিছু জিজ্ঞাসা করলে টুকটাক জবাব দিয়েছেন। তারপর উঠে চলে গেছেন এক সময়, অনেকটা আগের মতোই। কিন্তু আগের থেকে তফাৎ যে কত, কমলগুপ্ত সেটা অনুভব করতে পারে শুধু। তার নিজের 2 চোখের ভিতর দিয়ে ওই মানুষের একটু একটু করে হারিয়ে যাওয়াটা যেন একটা স্পর্শের মতো ছেঁকে ধরে থাকে তাকে। চেষ্টা করেও কমল নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। আর চেষ্টা করার শক্তিটুকুও যেন দিনে দিনে কমে আসছে তার। জয়ন্ত বোস এলেন। বুকের ভিতরটা ধরফর করে উঠল বলে মুখে একটা কঠিন আবরণ নেমে এলো কমলগুপ্তর। নিজের 2 চোখের ভিতর দিয়ে এই লোকের হারিয়ে যাওয়াটা আজ সে বরদাস্ত করতে চায় না। জয়ন্ত বোসের চাউনি তেমনই গভীর, তেমনই নিঃসংকোচ। জিজ্ঞাসা করলেন, কোথায় বেরোবে ভাবছিলে? চেয়ে আছে কমলও, কিছু বুঝতে দেবার জন্য মুখ দিয়ে এবার সত্যি কথাই বেরোলো, কোথাও না। জয়ন্ত বোসের চুরুট খাওয়া ঠোঁটের ফাঁকে হাসির মতো দেখা গেল একটু, আবার মিলিয়েও গেল। চাউনি আরও গভীর। বললেন, আই নো, তোমার অস্বস্তি আমি বুঝতে পারি, বাট আই কান্ট হেল্প। ঘরের চারদিকে তাকালেন।
পায়চারি করলেন একটু, তারপর কি মনে হতে কাছে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই ঘরটাকে ঠিক রাঙা মায়ের আগের সে পুজোর ঘরের মতো করে সাজিয়ে রাখা যায় না? সত্যিই 6 বছরের ছেলের আকুতি দেখছে কিনা কমল জানে না। বলল, আপনি পুজো আর্চা পছন্দ করেন? একেবারেই না, কিন্তু এই ঘর আছে অথচ সেই ছবিটা নেই, এটা আমার ভালো লাগে না। কমল হাসল এবার। সেই ছবি পেতে হলে তো ঠাকুরঘর সাজিয়ে আপনার রাঙামায়ের মতো আমাকে আবার পুজোর সাজ করতে বসতে হয়। জয়ন্ত বোস জবাব দিলেন না, কিন্তু তার চোখে মুখে সেই দৃশ্য দেখবার লোলুপতাই যেন দেখল কমলগুপ্ত। চুপ করে তেমনি আরও খানিক চেয়ে থেকে অস্ফুট গম্ভীর স্বরে জয়ন্ত বোস ডাকলেন, এসো। কোথায় যেতে হবে কমল বুঝল না। ধীর পায়ে তাকে ঘর থেকে বেরোতে দেখল। পায়ে পায়ে কমল দরজার কাছে এসে দাঁড়ালো। সিঁড়ির দিকে এগোতে দেখল, তারপর 3 তলা সিঁড়ি ধরে ছাদের দিকে। কমল কি করবে চট করে ভেবে পেল না। ছাদের ওই ভাঙাচোরা ঘরটার সঙ্গে অনেক দিন একটা রহস্যের যোগ খুঁজেছে সে। এক মহিলার আত্মঘাতিনী হবার সঙ্গে আর 6 বছরের একটা ছেলের এবারে ছেড়ে চলে যাওয়ার সঙ্গে তার মায়ের কোনো সম্পর্কই নেই, এ কথাটা ভদ্রলোক বললেও সে মেনে নিতে পারছে না। আজ কি সেই রহস্য অনাবৃত হবে? পায়ে পায়ে সেও ছাদে না উঠে এসে পারল না। একটা অমোঘ আকর্ষণে কেউ যেন টেনে নিয়ে গেল তাকে। জয়ন্ত বোস ওই ভাঙা পোড়ো ঘরটার সামনে দাঁড়িয়ে। আকাশ ভরা জ্যোৎস্না, তার থমথমে মুখ দেখা যাচ্ছে। নিঃশব্দে এগিয়ে কমল তার পাশে গিয়ে দাঁড়াল। একটু বাদে জয়ন্ত বোস ফিরলেন, মৃদু গম্ভীর স্বরে বললেন, এ ঘরটাকেও ঠিক আগে সেই চেহারায় ফিরিয়ে আনা যেতে পারে, আমার সব মনে আছে। কেন যেন অস্বস্তি বাড়ছে কমলগুপ্তর। সহজ মুখে সেটুকু ঝেড়ে ফেলার তাগিদ। বলল, চেহারা ফিরলেও আর তো কিছু ফিরবে না। কথাগুলো যেন একটা ভিতরের আকুতি দিয়ে নাকচ করলেন জয়ন্ত বোস। সব ফিরবে, সব ফিরবে কমল, তুমি বললে সব ফিরবে। চাঁদের আলোয় মানুষটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সেই মুখের দিকে চেয়ে কী জবাব দেবে কমল ভেবে পেল না। ভিতর থেকে এখনো সহজ হবার তাগিদ। বলল, এ বাড়ির অর্ধেক আমার, বাকিটা দাদার, শুধু আমি চাইলেই হবে কি করে? তেমনি চাপা অথচ গভীর আবেগে জয়ন্ত বোস বলে উঠলেন, এবারে যা কিছু সব রাঙামায়ের, তাই রাঙামায়ের মেয়ে ছাড়া এতে আর কারো কোনো ভাগ থাকবে না। সে ব্যবস্থাও হবে কমল, আর তার জন্য তোমার এতটুকু খেদ যাতে না থাকে সেই ব্যবস্থাও আমি করব। তুমি চাইলেই সব হবে, সব হবে। কিন্তু কিন্তু আমার কি হবে কমল? বড় সড়ো একটা ধাক্কা খেল যেন কমল। মানুষটার আকুতি ভরা মুখ আরও সামনে ঝুঁকেছে। নিচের অগোচরে কমল একটু পিছিয়ে যেতে চাইল, পারা গেল না। দুটো হাত তার 2 কাঁধের উপর উঠে এসেছে। মুখ আরও সামনে ঝুঁকেছে। কাঁধের উপর হাতের আঙুলগুলো আরও একটু চেপে বসেছে। সেই অবুঝ আবেগ এখন চশমার ওধারে 2 চোখে উপচে উঠেছে। বলে উঠলেন, এই 3 বছর তুমি আমার ভাবনা চিন্তা সব কেড়ে নিয়েছ। বাইরে পাঠিয়েও তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারিনি কমল। আমার রাতের ঘুম গেছে, আমার দিনের কাজও গেছে। এখন তুমি বলো, তুমি বলো কমল, আমার কি হবে? স্নায়ু যেমনই হোক, নিজের মেজাজি ব্যক্তিত্বের উপর আস্থা ছিল কমলের। কিন্তু এই মুহূর্তে হঠাৎ যেন ভয়ানক অসহায় মনে হলো নিজেকে। এই সান্নিধ্য, কাঁধের উপর 2টো চাপ ধরা হাতের স্পর্শ, চুরুটের গন্ধ ছোঁয়া শ্বাস প্রশ্বাসের স্পর্শ, আর সব থেকে বেশি ওই 2টো আকুতি মাখা চোখের স্পর্শ যেন সর্বাঙ্গ ছেঁকে ধরেছে তাকে। প্রাণপণে নিজেকে টেনে তোলার চেষ্টা, তবু ওই 2টো চোখ থেকে নিজের চোখ সরানো যাচ্ছে না। আপনি কি চান? আমি তোমাকে চাই কমল, আমি তোমাকে চাই, আমি রাঙামায়ের মেয়েকে চাই। তোমাকে দেখার পর থেকে আমি জানি শুধু তোমাকে ছাড়া দুনিয়ায় আর কিচ্ছুটি আমার চাইবার নেই কমল। কিন্তু আপনার সংসার আছে,
স্ত্রী আছে, ছেলে আছে। উষ্ণ পুরো দুই ঠোঁটের অবরোধে কথা থেমে গেল। কাঁধের দুহাত পিঠ বেষ্টন করে বুকের উপর টেনে নিয়ে এলো তাকে। প্রাণপণে বাধা দিতে চাইল কমলগুপ্ত, কিন্তু নিবিড় আকর্ষণে আর উষ্ণ ঘন দুই ঠোঁটের নিবিড় তাড়নায় এক পুরুষ যেন সত্তা শুদ্ধ দখল করে নিচ্ছে। তার সর্বাঙ্গ অবশ হয়ে আসছে। আস্তে আস্তে মুখ তুললেন জয়ন্ত বোস এক সময়। বাহুর আকর্ষণ তেমনই অটুট। ঈষৎ অসহিষ্ণু চাপা গলায় বলে উঠলেন, আমার কেউ নেই, আমার কেউ নেই কমল, আমার কেউ নেই, আমার কিচ্ছু নেই। সেই 6 বছর বয়স থেকে আমি একলা একটা কবরের তলায় সিঁধিয়েছিলাম। তুমি বললে যারা আছে তারা আর থাকবে না কমল, আর সেটা যাতে সহজ হয়, অসুন্দরও না হয়, তাও দেখব। তুমি বলো, তুমি কথা দাও কমল, বলো, সে ইয়েস। ঠোঁটের উপর আবার সে উষ্ণ ঘন সব খোয়ানো স্পর্শ। এমনি অবুঝ অমোঘ আকর্ষণে মানুষটা যেন কথা টেনে বার করে নেবে। সে ইয়েস কমল, সে ইয়েস, সে ইয়েস, সে ইয়েস। ওই একটা দুটো কথার ফাঁকে ফাঁকে মানুষটা তাকে বারবার স্বীকৃতি আদায়ের কোন অতল বিস্তৃতির মধ্যে টেনে নিয়ে যাচ্ছে জানে না কমল। এর থেকে কমলগুপ্তর আর বুঝি নিষ্কৃতি নেই। সে ইয়েস, সে ইয়েস কমল। কমলগুপ্ত কি হ্যাঁ বলেছে? মাথা নেড়ে সায় দিয়েছে? জানি না, জানি না কমল কি করেছে। বাহুর বাঁধন ঢিলে হলো আস্তে আস্তে। জয়ন্ত বোস সোজা হয়ে দাঁড়ালেন। বুক ঠেলে বড় একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। অস্ফুট স্বরে বললেন, থ্যাংক ইউ কমল, থ্যাংক ইউ। নিজের দুটো পায়ের উপর আর দাঁড়িয়ে থাকাও সহজ হচ্ছে না কমলগুপ্তর। ওই লোকই এক হাতে তাকে আগলে নিয়ে সিঁড়ি ধরে দোতলায় নেমে এসেছে, তেমনি করে ঘরে নিয়ে এসেছে, বিছানায় বসিয়ে দিয়েছে। কমলগুপ্ত সর্বাঙ্গ কাঁপছে থরথর করে, শরীরটা বিছানায় এলিয়ে পড়তে চাইছে। ওই দুর্বার পুরুষ সামনে দাঁড়িয়ে, অপলক দুই চোখ কমলগুপ্তের মুখের উপর। ঘরের খোলা দরজা দুটো এবারে বন্ধ হবে কিনা কমল জানে না, হলেও তার যেন কিছুই করার নেই। মৃত্যুর মতোই যেন একটা রুদ্ধ প্রতীক্ষা নিয়ে সেও চেয়েই আছে। ডোন্ট বি অ্যাফ্রেড কমল, ডোন্ট বি অ্যাফ্রেড অ্যান্ড ডোন্ট ওয়ারি। জয়ন্ত বসু ঘর থেকে বেরিয়ে এলেন। একজন বিশ্বস্ত উকিলের সঙ্গে কথাবার্তা বলে 3 দিনের মধ্যে যশোধরাকে ঘরে ডেকে খুব ঠান্ডা মাথায় নিজের বক্তব্য জানিয়ে দিলেন জয়ন্ত বোস। যশোধরার বুঝতে সময় লেগেছিল। বোঝার পর ঘরে সাদা আলোয় সমস্ত মুখ কিছুক্ষণের জন্য অন্তত বিবর্ণ হয়ে গিয়েছিল। সেই সময়টুকুর জন্যই অস্বস্তি বোধ করেছিলেন জয়ন্ত বোস। আবার অসহিষ্ণু হয়ে উঠেছিলেন। এতকাল বাদে এই মহিলার ওপর তিনি সুবিচার করছেন না, এ তার থেকে ভালো আর কেউ জানে না। এই কারণেই অস্বস্তি। আবার যা বলছেন তার অন্যথা হবার নয় বলেই অসহিষ্ণুতা। সাদা সাপটা বক্তব্য তার। তিনি অন্যত্র বিয়ে করতে যাচ্ছেন, তাই ডিভোর্স চান। উকিলের সঙ্গে সব ব্যবস্থা হয়ে গেছে। শিগগিরই স্যুট ফাইল করা হবে। এটা যত সহজে আর বিনা বাধায় হয়ে যায় দুজনের পক্ষে ততটাই মঙ্গল। কারণ সেক্ষেত্রে যশোধরা বা ছেলেদের সমস্ত দায় দায়িত্ব তারই। যশোধরা ঠিক থাকলে কেউ কোনো রকম ব্যতিক্রম টেরও পাবে না। কেবল 3 তলায় তার জন্য পৃথক বাসের ব্যবস্থা করতে হবে। যে আসছে এ বাড়িতে তার এ ব্যবস্থা পছন্দ না হলেও যশোধরাকে কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। সেক্ষেত্রে জয়ন্ত বসু অন্যত্র চলে যাবেন। কিন্তু সেসবই পরের কথা। ডিভোর্স স্যুট ফাইল করা হবে জয়ন্ত বসুর টালিগঞ্জের ব্যবসা বাড়ির ঠিকানা থেকে। বিচ্ছেদের কারণ হিসেবে তাতে স্ত্রীর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগও থাকবে। তা ভিন্ন ডিভোর্স হয় না বলেই সেটা করতে হবে। যশোধরা তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এমনকি সেসব পড়ে দুঃখ পাওয়ারও দরকার নেই। ওর থেকে দাগ পড়লে হাজিরা দেওয়ারও দরকার নেই। মুখ বুজে চুপচাপ ঘরে বসে থাকলে ফুরিয়ে গেল। তবে যশোধরা যদি কন্টেস্ট করতে চায় সেটা আলাদা কথা। সব শোনা আর বোঝার পরেও যশোধরা নির্বাক। জয়ন্ত বোস তাতেও অসহিষ্ণু। বললেন, শোনো,
এটা চুপ করে থাকার বা কোনো রকম মান অভিমান নিয়ে বসে থাকার সময় নয়। যা হতে যাচ্ছে আর যা হবে তাই তোমাকে জানালাম। এখন তোমার কিছু বলার বা করার আছে কি না সেও আমার স্পষ্ট করে বুঝে নেওয়া দরকার। তবু চুপচাপ যশোধরা খানিক চেয়ে চেয়ে দেখেছিলেন মানুষটাকে। তারপর ফিরে জিজ্ঞাসা করেছিলেন, এতকাল দেখার পর আমার সম্পর্কে তোমার কি ধারণা? তোমার সম্পর্কে আমার ধারণা বদলাবার কোনো কারণ ঘটেনি। সবটাই আমার নিজের চরিত্রের দোষ, স্বভাবের দোষ বলতে পারো। এর ওপর তো আমার কোনো হাত নেই। তুমি যা ছিলে তাই আছো, আর তেমনিই থাকবে। তাই বলে আমি এ বাড়ি থেকে সরব এ কথা ভাবছি না। কাগজের কলমে ডিভোর্সটুকু শুধু মেনে নিলে আর কোনো ব্যাপারে তোমাকে এতটুকু ডিস্টার্ব করবার ইচ্ছে আমার নেই। আমি বরং চাই এইটুকু মেনে নিয়ে তুমি যেমন ছিলে তেমনই থাকো। ধাক্কাটা সামলে নিয়েছেন যশোধরা। জিজ্ঞাসা করেছেন, বাসু না হয় ছোট, কিন্তু বীরু তো বড় হয়েছে, সে জানবি না? না, এর মধ্যে লুকোচুরির ব্যাপার কিছু নেই। যখন সময় হবে তখন জানবে। এখন তো জানানোর কোনো দরকার নেই। তাছাড়া বীরু এটা কতটা সহজভাবে নেবে তাও তোমার উপর নির্ভর করে। তুমি এটা বড় কিছু অঘটন না ভাবলে সেই বা ভাবতে যাবে কেন? আমার মধ্যে দেখো রাখা ঢাকার ব্যাপারে কিছু নেই বলেই আর একটা সম্ভাবনার কথাও তোমাকে খোলাখুলি বলতে পারি। ডিভোর্সের পর তোমার জায়গায় যে আসছে তার সম্পর্কে আমার ধারণা খুব যদি ভুল না হয়, আমার জীবনে সে চিরকাল থেকে যাবে মনে হয় না। সব কিছুই একটা সাময়িক ব্যাপারে হতে পারে। তাই যদি হয় তো মাঝের এই সময়টা তুমি নিজের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিতে পারলে পরেও কোনো সমস্যা থাকবে না। তখন সবই ঠিক হয়ে যাবে। আবার একটু সময় নিয়ে যশোধরা জিজ্ঞাসা করলেন, কে আসছে? তোমার সেই রাঙা মায়ের মেয়ে? নিচের ভিতরটাই আপাতত সুস্থির নয় জয়ন্ত বোসের, তাই এইটুকুতেও বিরক্তি। বললেন, কে আসছে না আসছে সেটা তোমার ভাবনা নয়। তোমার যদি কিছু বলার থাকে তো সেটাই বলো। মুখের দিকে চেয়ে থেকে যশোধরা আস্তে আস্তে জবাব দিলেন, তোমার কথার উপরে তো আমি কোনোদিনই কিছু বলিনি। তাহলে তুমি যেমন ছিলে তেমনই থাকবে? তুমি যেমন রাখবে তেমনই থাকবো। যশোধরের অনুগত দিকটা তিনি চেনেন, কিন্তু এমন ধাক্কাও যে এইভাবে সামলে নেবে যশোধরা এটা তিনি ভাবেননি। ফলে একটা সংকল্পবদ্ধ কঠিন মনোভাব নিয়েই ঘরে ডেকেছিলেন তাকে। তাই নিজেরই অস্বস্তি এখন একটু, মায়াও হচ্ছে, কিন্তু অমোঘ ভবিতব্যই একটা লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাকে। এর উপর সত্যিই যেন তার কোনো হাত নেই। দোতলা আর তিনতলার মাঝে পার্টিশন বসল। এতটুকু আপত্তি না জানিয়ে যশোধরা তিনতলায় উঠে গেলেন। যথা সময়ে ডিভোর্স স্যুট ফাইল করা হলো। তখনও তার মুখে এতটুকু বিদ্রোহ বা অবাধ্যতার আভাস দেখলেন না জয়ন্ত বোস। তবু সে সময়ের আইন অনুযায়ী চূড়ান্ত ফয়সলার ব্যাপারে গোল একটু বাঁধলই। জয়ন্ত বোসের তরফে অ্যাডভোকেট ঠিক করে দিয়েছিলেন অ্যাটর্নি ব্রিজেশ ধর। সে তখন একান্ত বিশ্বস্ত পাত্র তার। আর তার স্ত্রী আরতি ধরের তো কথাই নেই। ঠাট্টার ছলে নিজের মুখে জয়ন্ত বোসকে যখন তখন বলে, বোনের অর্থাৎ কমলগুপ্তের ভাগ্য দেখে তার ঈর্ষা হয়। কিন্তু 4 মাস বাদে আদালতের রায় বেরোতে দেখা গেল 1 বছরের জুডিশিয়াল সেপারেশন অর্থাৎ সাময়িক বিচ্ছেদের অনুমোদন মিলেছে। এই 1 বছরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া না হলে এবং বিচ্ছেদ অটুট থাকলে তখন আবার ডিভোর্সের প্রশ্ন। মেজাজ সত্যিই বিগড়েছিল জয়ন্ত বোসের। অ্যাডভোকেটের তৎপরতা আর বিচক্ষণতার অভাবেই যে এমনটা হলো সেটাই তার মনে হয়, নইলে পয়সা ঢাললে কি না হয়। কিন্তু এখন 1টা বছর অপেক্ষা করা ছাড়া তো আর কিছু করার নেই। ভিতরে ভিতরে আরও অসহিষ্ণু, কারণ তার মনে হয়েছে 1টা বছর পিছিয়ে গেল বলে কমল যেন স্বস্তি বোধ করছে। এই 1টা বছরের মধ্যে নিরিবিলিতে দেখাশুনোর সুযোগও সে যেন এড়িয়ে চলেছে। আর তার স্নায়ুর উপর দিয়ে যে বেশ একটা ধকল চলেছে তাও তিনি অনুভব করতে পারেন। বছর ঘোরার সঙ্গে সঙ্গে আবার আদালতে ডিভোর্স চেয়েছেন জয়ন্ত বোস। এবারে আর কোনো অসুবিধে হয়নি, বিচ্ছেদ শেষ। কিন্তু কমলের তখন স্নায়ুর অবস্থা আরও খারাপ।
সে স্পষ্ট বলেছে তার কিছু সময় দরকার। ভিতরে অসহিষ্ণু হয়ে উঠলেও বাইরে সেটা প্রকাশ করলে ফল ভালো হবে না, এটুকু বোঝার বুদ্ধি জয়ন্ত বোসের আছে। দরদমাখা সুরেই জিজ্ঞাসা করেছেন, কেন কেন সময় দরকার কমল? কমল জবাব দেয়নি। জয়ন্ত বোস জিজ্ঞাসা করেছেন, কত সময় দরকার তোমার? কমলের সমস্ত মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার মধ্যে যে অবিশ্রান্ত কিছু বোঝাপড়া চলেছে তাও জয়ন্ত বোস অনুভব করতে পারে। কমল জবাব দিয়েছে, আমি জানি না, আমার মাথার কিছু ঠিক নেই এখন। সময় হলে আমি নিজেই আপনাকে বলবো। এমন কি হতে পারে কমল যে তোমার সময় আর হলোই না? কমলের দ্বিধাভরা দুই চোখ তার মুখের উপর উঠে এসেছে। তারপর বলেছে, আমি সেরকম কিছু এখনো ভাবছি না। আপনি অপরাধ নেবেন না, আমার ভিতরটা সত্যি এখনো সুস্থ নয়। সুস্থ যে নয়, কিছুদিনের মধ্যেই তার আরও প্রমাণ পেলেন জয়ন্ত বোস। রাজস্থানে কোনো একটা কলেজে চাকরি জোগাড় করে সেখানে চলে গিয়েছিল কমল। বাড়িতে বলে গেছে চেঞ্জে যাচ্ছে। সেখান থেকে দীপেনকে চিঠি লিখেছে। 1 বছরের করারে সে এখানে এসেছে। এই একটা বছর নিরিবিলিতে থাকতে চায়। এই নিরিবিলিতে থাকতে চাওয়ার অর্থ জয়ন্ত বোস বুঝেছেন। নিজের সঙ্গে স্নায়ুর যুদ্ধ চলছে তার, আর যে কারণেই হোক এখন হয়তো সরে দাঁড়াবার পথ খুঁজছে। তার ঐশ্বর্যের প্রতি এই মেয়ের আকর্ষণ তেমন কখনো দেখেননি। ব্যক্তিত্বের সঙ্গে আর যে মোহের জাল বিস্তার করেছিলেন তিনি, ওই মেয়ের হয়তো সেটাই এখন ছিঁড়ে খুঁড়ে বেরোনোর চেষ্টা। দীপেনের কাছ থেকে জয়পুরের ঠিকানা নিয়ে সেখানে গিয়ে হাজির হবার বাসনাটাই প্রবল হল প্রথম, কিন্তু পরে সে চিন্তা বাতিল করলেন। স্নায়ু রোগটাই যদি বড় হয়ে থাকে তো স্বাভাবিক স্বাধীনতার মধ্যে সেটা সুস্থ করে তোলার মতো অবকাশ দেওয়াই ভালো। সেক্ষেত্রে হুট করে তার ওখানে গিয়ে উপস্থিত হবার ফল বিপরীত হতে পারে। দীপেনের কাছ থেকে ঠিকানা নিয়ে তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জয়ন্ত বোস একখানা আন্তরিক চিঠি লিখলেন শুধু। আর লিখলেন, রাঙামায়ের মেয়ের মুখে শুধু একটু তাজা হাসি দেখার জন্য নিজের সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে সমস্ত জীবন অপেক্ষা করে থাকতেও তার আপত্তি নেই। সেই চিঠির জবাব এলো না দেখে জয়ন্ত বোস ভিতরে ভিতরে সন্দিগ্ধ, অসহিষ্ণু, কিন্তু বাইরে তিনি নির্লিপ্ত। পরের এই বছরটা শেষের দিকে নিজের সংকল্প মতোই কিছু কাজ করেছেন। মোটা টাকায় দীপেনের বাড়ি অংশ কিনে নেবার প্রস্তাব পাকা করেছেন। টাকার অঙ্ক আর পরের প্রস্তাব শুনে দীপেন আনন্দে লাফিয়ে উঠেছে। চুক্তির থেকে আগাম টাকা নিয়ে পাশের জমি সহ নিরালা অফিস দীপেনের নামে কিনেই দিয়েছেন জয়ন্ত বোস। নিরালা অফিসের ওপর এখন দোতলা উঠছে, সেটা দীপেনের বসতবাড়ি হবে। নিরালার একতলার পরিসরও এখন দ্বিগুণ। জয়ন্ত বোসের ফার্মে এই কাজ করে দিচ্ছে। বাড়ি বিক্রির দলিল রেডি, শৈশবত বাকি শুধু। গোটা বাড়িটাই এরপর কমলের হবে। কমলকে আপাতত কিছুই জানাতে নিষেধ করে দিয়েছিলেন জয়ন্ত বোস। একটা মস্ত সারপ্রাইজ হিসেবে ওই উপহার তার কাছে আসুক, এটাই কাম্য। এই একটা বছরও গড়ালো, অর্থাৎ কমল গুপ্তা বিলেত থেকে ফেরার পরেও 2 বছর কেটে গেল। জয়ন্ত বোসের বয়স এখন 49 ছাড়িয়েছে। তার এই দীর্ঘ 6 বছরের প্রতীক্ষার ওপর শেষ ঘা পড়ল এবার। প্রথমে সেরকম মন দেননি বলে ব্যাপারটা বুঝে ওঠেননি। দীপেন গুপ্তার হাবভাব কীরকম সশঙ্ক, মুখ শুকনো ফ্যাকাশে। নিরালার ওপর সবে তখন দোতলা উঠেছে। পৈতৃক বাড়ির অংশ বিক্রির দলিল শৈশাবুত সেরে ফেলতে চায় সে। টাকাটা হাতে পেয়ে জয়ন্ত বোসের প্রাপ্য মিটিয়ে দিয়ে দোতলাটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে চায়। কারণ এখনো পর্যন্ত সবটাই ধারে কাজ করে দিচ্ছেন জয়ন্ত বোস। কমলের কথা উঠলেই বিরক্তির এক শেষ। বলে, ওর মাথারই ঠিক নেই। আপনার মতো মানুষের কদর বুঝিলে ওর বর্তে যাওয়ার কথা। ওই সূর্য রায়ই ওর মাথাটা চিবিয়ে খেয়ে রেখেছে, বুঝেছেন? ওকে এত সময় দিয়ে আপনি কিন্তু ভালো করেননি দাদা। জয়ন্ত বসু আর সময় না দেবার জন্যই মনে মনে প্রস্তুত হয়েছিলেন। কমল রাজস্থান থেকে ফিরতে দেরি করলে তিনি নিজেই সেখানে যাবেন ভাবছিলেন। এমন দিনে ব্যাপারটা ফাঁস করে দিল বিজেশ ধরের বউ আরতি ধর। গত 6 মাস ধরেই তার হাবভাব আবার অন্যরকম। জয়ন্ত বোসের বাড়িতে আনাগোনা বেড়েছে।
নিজের বাড়িতে ধরে নিয়ে গিয়ে আপ্যায়নের ছলে একখানা লোভনীয় টোপের মতো নিজেকে সামনে এগিয়ে নিয়ে এসেছে। বাসনার তাড়না জয়ন্ত বোস কখনো অনুভব করেননি এমন নয়, কিন্তু নিজেকে সংযত রেখেছেন। কথায় কথায় হেসে হেসে তখনই আরতি একদিন বলেছিল, আপনি যে আসে বসে আছেন সেগুড়ে বালি, কমল কোনোদিনও আপনার ঘরে আসবে না, এ আপনি জেনে রেখে দিতে পারেন। জয়ন্ত বোস জেরা করেও এমন ধারণার কোনো সদুত্তর পাননি। সবটাই মেয়েলি ঈর্ষা আর মেয়েলি ছলাকলা ধরে নিয়েছিলেন। 6 মাস বাদে আবার ওই আরতিধরের কাছে প্রথম ধাক্কাটা খেয়েছেন তিনি। আগের মতোই হেসে হেসে জিজ্ঞাসা করল, কমলের সঙ্গে ফয়সলা হয়ে গেল না এখনো কিছু বাকি আছে? আরতিধরের অভিলাষ ভালোই জানেন জয়ন্ত বোস। জবাব দিলেন, ফয়সলার আর কি আছে, তো কমলকে শিগগিরই আসছে নাকি? শুনি আরতি আকাশ থেকে পড়ল একেবারে। ও মা, কমল তো 2 মাস ধরেই কলকাতায়, আপনি সে খবরও রাখেন না? কয়েক পলকের জন্য জয়ন্ত বোস হতচকিত। মুখের দিকে চেয়ে সত্যি মিথ্যে বুঝতে পারেন। আরতির চোখে মুখে নতুন খুশির ঢল। তোমার সঙ্গে দেখা হয়েছে? 3-4 দিন আগেও তো দেখা হলো, কথা হলো। কি বলেছে? এই সম্বন্ধে খোলাখুলি কিছু কথা হয়নি, তবে এটুকু বোঝা গেছে এই বিয়ের চিন্তা সে মাথা থেকে বাতিল করেছে। 6 মাস আগে যখন 5-7 দিনের জন্য কলকাতায় এসেছিল, তখনই আমি যা বোঝার বুঝে নিয়েছিলাম, আপনাকে তো বলেও ছিলাম। আরতিধরের মুখখানে ফালা ফালা করে দেখছেন জয়ন্ত বোস। 6 মাস আগে সত্যিই বলেছিল বটে, আর 2 মাস হলো কমল কলকাতায় বসে আছে, তাও গোপন তার কাছে। এই জন্যেই দীপিনীর বসত বাড়ির দলিল সইসাবুত করে নেওয়ার তারা, টাকা হাতে পাবার চেষ্টা, আর এ কারণেই দুশ্চিন্তা ইদানিং সর্বদা শুকনো মুখ দীপিনীর। আরতির চটুল অভ্যর্থনা আপাতত বাতিল করে জয়ন্ত বোস সোজা চলে এসেছেন দীপেন গুপ্তের নিরালা অফিসে। তার সেই মুখের দিকে চেয়ে দীপেন চমকে উঠেছে। তাছাড়া নিজে আজকাল সচরাচর আসেনও না, তাকেই যেতে হয়। দীপেনের বউ আর ছেলে দুটো ঘরেই ছিল। জয়ন্ত বসু বললেন, তোমার সঙ্গে দরকারি কথা আছে, এদের একটু যেতে বলো। বলার দরকার হলো না, পাংশু মুখে দীপেনের বউ ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চশমার ওধারে দুটো চোখ দীপেনের মুখের উপর এঁটে বসল। 6 মাস আগে কমল কলকাতায় এসেছিল, আমাকে বলনি কেন? ঠোঁটে শুকনো জিভ ঘষে দীপেন জবাব দিল, কমল বলতে বারণ করেছিল। আরে 2 মাস ধরে সে যে এখানে বসে আছে তাও জানাতে বারণ করেছে? অসহায় আকুতি ছিল দীপেনের মুখে। আপনি বিশ্বাস করুন দাদা, আমি ওকে কতভাবে বোঝাচ্ছি ঠিক নেই। এই মুখের দিকে চেয়ে অবিশ্বাস করবার কিছুই নেই। একটু চুপ করে থেকে জয়ন্ত বোস জিজ্ঞাসা করলেন, তা তোমার এই বাড়ির ব্যাপার কমলকে বলেছ? এখানে কনস্ট্রাকশন হচ্ছে দেখেছি, আর কিছু তাকে এখনো বলিনি, আপনি নিষেধ করেছিলেন। কিন্তু এখন কি হবে দাদা? জয়ন্ত বোস সাফ জবাব দিলেন, কি আর হবে, এরপর তোমাদের ও বাড়ির শেয়ার ট্রান্সফারের প্রশ্নই ওঠে না। এখানে যা কিছু হয়েছে সবটাই ধারে হয়েছে, যত তাড়াতাড়ি পারো শোধ করে দেবে। খুব বেশি সময় তোমাকে আমি দিতে পারবো বলে মনে হয় না। আচ্ছা, গুড নাইট। দীপিনীর মাথায় আকাশ ভেঙে পড়াটা জয়ন্ত বোস দেখেও দেখলেন না। নিজেকে প্রস্তুত করতে সময় লাগলো একটু কমলগুপ্তর। নিচের বসার ঘরে অপেক্ষা করছেন জয়ন্ত বোস। এতকাল সোজা উপরে উঠে এসেছেন, খবর পাঠানো এই প্রথম, আর এই কারণেই কমল স্বস্তি বোধ করেছে একটু। জয়ন্ত বোস এলেন, ঘরে পায়চারি করছিলেন। থমকে দাঁড়ালেন, দেখলেন, হাসলেন একটু। বসো। কমল বসল। সোফাটার সামনে টেনে জয়ন্ত বসে বসলেন। বললেন, তোমার শরীর তো একটু সারেনি দেখছি, আরও বরং খারাপ হয়েছে। মন স্থির তো করেই ফেলেছ শুনলাম, তাহলে এই হাল কেন? জবাব না দিয়ে কমল মুখের দিকে চেয়ে রইল শুধু। সোফা ছেড়ে জয়ন্ত বোস ঘরে পায়চারি করে নিলেন এক দফা, তারপর সামনে এসে দাঁড়ালেন। আমাকে তুমি জানোয়ার গোছের কিছু ঠাউরে বসে আছো বোধ হয়।
কমলের ফ্যাকাশে মুখে ঠোঁট দুটো নড়ল একটু, অস্ফুট স্বরে বলল, না না। তাহলে তোমার এত ভয় কেন, এত অশান্তি কেন? কমল নিরুত্তর। সূর্য রায়ের জন্য? কমল এবারে মাথা নাড়ল, মৃদুস্বরে বলল, না, সে আমার জীবনে কখনো আসবে কিনা জানি না, কিন্তু আপনি আমাকে দয়া করে ক্ষমা করবেন, আর কিছু জিজ্ঞাসা করবেন না। জয়ন্ত বোস আবার একটু খুঁটিয়ে দেখে নিলেন তাকে, বললেন, বেশ, জিজ্ঞেস করব না। তোমার মত যদি আবার বদলায় আমাকে জানিও। আমি সব মিলিয়ে 6 বছর অপেক্ষা করেছি, আরও না হয় করব। কিন্তু একটা কথা, রাঙামায়ের মেয়েকে আমি রাঙামায়ের মতোই দেখতে চাই। এখন যেরকম দেখছি সেরকম নয়। সুস্থ হয়ে যা বলার খোলাখুলি বলার মতো মনের জোর দেখলে আমি খুশিই হব। গুড নাইট। এরপর দীপেনগুপ্ত বাড়ি বয়ে অনেকবার দেখা করতে এসেছে, জয়ন্ত বোস দেখা করেননি। কোনো বাধা না মেনে আরতিধর বেপরোয়ার মতোই কাছে আসার ফাঁদ পেতেছে, আর দীপেনের সম্পর্কে সেও সুপারিশ করেছে। জয়ন্ত বোস কানেই তোলেননি। তারপর দীপেনের বউ প্রমীলা গুপ্ত বাড়ি এসে ধর্ণা দিয়েছে। ওই রোগাটে উতলা পাংশু বউটাকে দেখে জয়ন্ত বোস অস্বস্তি বোধ করেছেন, আবার বিরক্তও হয়েছেন। ভেবে দেখার নাম করে 2 দিন তাকে ফিরিয়ে দিয়েছেন। দিন কত বাদে আবার এসে হাজির সে, কাঁদছে। তার বক্তব্য, বাড়ির ব্যাপারে সব শোনার পর কমল আবার বেশি রকম অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, আর তার স্বামীও পাগলের মতো হয়ে গিয়ে শুধু বলছে আত্মহত্যা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। এই অবস্থায় প্রমীলা গুপ্ত কী করবে? আত্মহত্যার কথা শুনলে অসহনীয় অস্বস্তিতে ভিতরটা ছেয়ে যায় জয়ন্ত বোসের। সামনে যেন ওই রোগা বউটারে মৃতমুখ দেখছেন তিনি। রাগত মুখে বলে উঠলেন, ওর মতো ইডিয়েটের আত্মহত্যা ঢের আগেই করা উচিত ছিল। যাক, তোমার অত উতলা হবার দরকার নেই, আমি ভেবে দেখছি কি করা যায়। প্রমীলা গুপ্ত যাবার আগে কমল কোন হাসপাতালের কোথায় আছে জেনে নিলেন। 3 মাস আগে মনোহরকে নিয়ে সেই বিকেলেই তিনি হাসপাতালে এসেছেন। কমলের সঙ্গে দেখাও করেছেন। চুপচাপ পাশে বসে অনেকক্ষণ তাকে দেখেছেন, কিন্তু কমল আর একদিকে মুখ ফিরিয়ে বসে, এমনকি হাত বাড়িয়ে ফুলের তোড়াটা পর্যন্ত নেয়নি, পাশে রাখতে হয়েছে। বেশ কিছুক্ষণ বাদে জয়ন্ত বোস বললেন, তুমি হঠাৎ এত অসুস্থ হয়ে পড়েছ, আমি জানতাম না কমল। কমল গুপ্ত জবাব দিল না, ফিরেও তাকালো না। জয়ন্ত বোস আবার বললেন, শরীরটাকে এভাবে মাটি করছো কেন? এবারে কমল ফিরে তাকালো, খড়খড়ে মুখ, তপ্ত চাউনি। আপনি দাদার এত বড় সর্বনাশ কেন করলেন? মৃদুস্বরে জয়ন্ত বোস বললেন, উত্তেজনা ভালো নয়, কিছু ভেবো না। তুমি সুস্থ হয়ে উঠলেই দেখবে কারো কোনো সর্বনাশ হয়নি। তাছাড়া আমি কি জন্য কি করতে চেয়েছিলাম আশা করি তাও তুমি শুনেছ। তেমনি ধারালো চাপা গলায় কমল বলল, হ্যাঁ শুনেছি, কিন্তু অনেক দিন পরে শুনেছি। তার আগে নতুন বাড়ি তোলার ব্যাপারে দাদাকে আপনি গলা কাটা ধার দিনার তলায় ফেলেছেন। এখন তাকে আপনি সে টাকা শোধ করতে বলছেন? দাদা পাগলের মতো হয়ে গিয়ে আমার হাতে পায়ে ধরেছে, আমাকে রাজি করাতে চায়। আপনারও বোধহয় সেই ইচ্ছে। একটু চুপ করে থেকে জয়ন্ত বোস জবাব দিলেন, তুমি আমাকে কি ভেবেছ বুঝতেই পারছি। শোনো, তোমাকে চাওয়াটা আমার একটা রোগের মতো হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ যে শুধু তুমি নও এও একটু চিন্তা করলে বুঝতে পারবে। তার পিছনে একটা মস্ত অতীত জড়িয়ে আছে কমল। আমার অবস্থার মানুষ যে একটি মেয়ের জন্য 2 লাখ টাকায় কোনো বাড়ির একটা অংশ কিনবে তা হবে না নিশ্চয়ই। বাট প্লিজ কমল, এখন এসব কথা থাক। আমি বলছি তোমার কোনো দুর্ভাবনার কারণ নেই। কিন্তু কমল গুপ্তের উত্তেজনা বাড়তেই থাকলো। বলল, দুর্ভাবনার জন্যই আমি অসুস্থ, আপনি বললেই তো সেটা চলে যাবে না। আপনি না এলে আমি নিজেই হয়তো সব কথা শেষ করার জন্য আপনাকে ডেকে পাঠাতাম। আপনার অঢেল টাকা, আমার মতো মেয়ে আপনার কাছে কিছুই নয়। আপনার রোগের সঙ্গে মস্ত অতীত জড়িয়ে আছে, সেটা জানতে বুঝতে আমার অসুবিধে হয়নি। তাই আমি সরে এলেও আপনাকে আমি কখনো ছোট ভাবিনি। কথার মাঝখানে ঈষৎ কৌতুকে জয়ন্ত বোস বাধা দিলেন,
আমার অতীত সম্পর্কে তোমার সব জানা বোঝা হয়ে গেছে, তাই সরে এসেছ? হ্যাঁ, তাই। তো সে কথা থাক, আমাকে চাওয়াটা আপনার রোগ হতে পারে, কিন্তু দাদার মাথায় এত বড় বিপদ আপনি চাপিয়ে দিলেন কেন? এই লোভের ফাঁদে আপনি তাকে কেন ফেললেন? আপনি কি ভেবেছেন এই করলে আমি সুর করে গিয়ে আপনার রোগের বলি হব? জয়ন্ত বোস চেয়ে আছেন। এই তপ্ত মুখের দিকে চেয়ে কেন যেন আর রাঙামাকে দেখতে পাচ্ছেন না। বুক ঠেলে কোনো চাপা আবেগও বেরিয়ে আসতে চাইছে না। এ যেন শুধুই বিপাকের খাঁচায় পড়া ক্রুদ্ধ তপ্ত রমণীর মুখ একখানা। আরও ঝাঁঝালো গলায় কমল বলে উঠল, যাক, এই বিপদের ব্যাপারটা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গোটা বাড়িটা কিনে নেবার অফার একরকম যেচেই এসেছে। দরকার হলে অনায়াসে এখন দাদার ঋণ শোধ করা যাবে। এখন আপনি কি চান তাই বলুন। মুখের দিকে চেয়ে জয়ন্ত বোস এবারে হাসছেন অল্প অল্প। বললেন, তুমি সরে যাওয়ার পরেও আমাকে যখন ছোট ভাবনি, এখনও অত ছোট ভেবো না। রাঙাভাইয়ের বাড়ি যেমন আছে তেমনই থাক। তোমার দাদার সব দেনা 7 দিনের মধ্যে শোধ হয়ে যাবে। ওই জমি আর বিল্ডিং আমার নামে ট্রান্সফার করে নিলেই ফুরিয়ে গেল। দীপন তার নিরালা নিয়ে যেমন ছিল তেমনই থাকবে। আবারও হাসি পাচ্ছিল জয়ন্ত বোসের। এতটা উদারতা বিশ্বাস করতে পারছে না বোধহয়। তেমনি টান ধরা ফ্যাকাশে মুখ, খড়খড়ে চাউনি। রাঙা মায়ের সঙ্গে কোথাও মিল নেই। তার সেই তপ্ত ক্রুদ্ধ মূর্তি জয়ন্ত বোসের আজও মনে আছে। রাঙা মায়ের সেই মূর্তি কি ভোলা যায়? উঠে চলে এসেছেন জয়ন্ত বোস। সোজা এসে গাড়িতে উঠে বসেছেন। কেবিন থেকে বেরিয়ে দোতলায় বারান্দায় কার্নিশে দাঁড়িয়ে ঝাঁঝালো চোখে কমলগুপ্ত তাকে দেখছে, সেটা মনোহর মাহাতো লক্ষ্য করছিল, কিন্তু তিনি কোনো দিকে ফিরেও তাকাননি। অনেক দিনের, অনেক কালের একটা ঘোর কেটে যাচ্ছে যেন, কিন্তু ভিতরটা এখনও তার মধ্যেই ঢুকে পড়তে চাইছে। তারপর 3 মাস বাদে পর অনেকগুলো অবিশ্বাস্য ধাক্কা নিয়ে আজকের এই দিনটা উপস্থিত তার জীবনে। এর প্রত্যেকটির সঙ্গে যশোধরার যোগ। জীবনের এতগুলো বছর ঘুমিয়ে কাটিয়ে দিলেন তিনি। চোখের সামনে সর্বদা ওই জলজ্যান্ত রমণীকে দেখেও তার ভিতর বার কিছুই চিনলেন না, কিছুই জানলেন না। 9 বছর আগে তার অনুপস্থিতিতে লেখাপড়ায় কম দাম দেখিয়ে বাপের নামে ওই জমি কিনিয়ে তারপর নিজের নামে সেটা দানপত্র করিয়েছে। এখন জমি যার, বাড়ি তার। সেই জোরে সে আজ ব্যাংকে 5,500 টাকা ভাড়া নিজের নামে নেবার ব্যবস্থা করেছে। তাকে বোকা বানিয়ে 2 ছেলের ভবিষ্যৎ নিশ্চিন্ত করার মতোই টাকা পৃথক করে নিয়েছে। সেই সঙ্গে নিজেদের জয়েন্ট অ্যাকাউন্ট ফাঁকা করে নিজের ব্যবস্থাও আরও পাকাপোক্ত করেছে। এই সকালে যশোধরার অনেক দিনের নিঃশব্দ প্রস্তুতির ফল দেখেছেন তিনি। সকালে সেই মূর্তি চোখে ভাসছে। স্নান সেরে পিঠে আধা শুকনো চুলের বোঝা ছড়িয়ে চেয়ারের হাতলের উপর একটু বেঁকে চুরে বসা, সর্বাঙ্গে পরনে টকটকে চওড়া লাল পেড়ে শাড়ির, আর কপালে আর সিঁথির সিঁদুরের জলজলে আভা, এই সব কিছুর মধ্যে লোভের আমন্ত্রণ ছিল, আর ভিতরে ভিতরে নাকচ করবার সংকল্প ছিল। এছাড়া আর কিছু হতে পারে না। আজ তীক্ষ্ণ বুদ্ধি ইঙ্গিতজ্ঞা মেয়ের মতোই অনায়াস সরস তার আচরণ, তার কথা আর কথার জবাবও। যেমনটি দেখলে আর শুনলে লোভ দ্বিগুণ হয়, বাসনা দ্বিগুণ ঝলসে ওঠে। সেই লোভ আর বাসনা ছড়িয়ে দিয়ে যশোধরা বিজয়িনীর মতোই 3 তলায় উঠে চলে গেছে। তখনও অতটা তিনি বুঝতে পারেননি, এখন পারছেন। ঘুরে ফিরে আবার সেই কথাই মনে এলো তার। চোখের উপর ছিল, কিন্তু এই রমণীকে তিনি আগে দেখেননি। দেখার ছিল 9 বছর আগে বাড়ির জমি কেনার সময়, দেখার ছিল 23 বছর আগে বিয়ের সময়, দেখার ছিল হয়তো আরও আগে। কি মনে পড়তে সচকিত আবার কমল আর সূর্যরায় আরতিধরের বাড়ি গেছিল। লোকসভার ইলেকশনের মুখে বহু লোকই জেল থেকে ছাড়া পেয়েছে। সূর্যরায় ছাড়া পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু আরতির ওখানে যশোধরার প্রসঙ্গ ওঠার কারণ কী থাকতে পারে? শুধু তাই নয়, কমল নাকি যশোধরার সঙ্গে দেখাও করতে চেয়েছিল, আর যশোধরা খুব প্রশংসাও করেছিল।
হাসপাতালে কমল বলেছিল তার রোগের সঙ্গে যে অতীত জড়িয়ে আছে সেটা ওর জানতে বুঝতে বাকি নেই। কেন বলেছিল? যশোধরার সম্পর্কে তার নিজের তাহলে আরও কত জানতে বুঝতে বাকি। রাত 7:30, কর্মচারীরা চলে গেছে। জয়ন্ত বোস উঠলেন। জজের বাড়ি। গাড়ি থেকে নেমে জয়ন্ত বোস বসার ঘরের দিকে এগোলেন। তারপর দরজা পর্যন্ত না গিয়ে দাঁড়ালেন একটু। যে সম্ভাবনার কথা মনে হয়েছিল তাই। সূর্য রায়ের চড়া গলা শোনা যাচ্ছে। কমলে বিরক্তিমাখা জোরালো প্রতিবাদও শোনা যাচ্ছে। দাঁড়িয়ে শুনলেন একটু। সূর্য রায় সাময়িকভাবে এই বাড়ির একতলায় 2টো ঘর তাদের পার্টির অফিস ঘর হিসেবে ব্যবহার করতে চায়। ইলেকশনের মৌসুমে তাদের ঘর খুব দরকার এখন, কিন্তু সুবিধে মতো জায়গা পাচ্ছে না। এর জন্য কিছু ভাড়া গুনতেও তারা রাজি। কমল সোজাসুজি আপত্তি জানাচ্ছে। দাদা রাজি হলেও আমি কিন্তু রাজি হব না। এসব ঝামেলা আমি একদম বরদাস্ত করব না, করবই না। জয়ন্ত বোস ঘরে ঢুকলেন। কমল আর সূর্য রায় থমকে তাকালো। কমলের পাশের সোফায় বসলেন জয়ন্ত বোস। সহজ অন্তরঙ্গ সুরে জিজ্ঞাসা করলেন, শরীর ভালো তো এখন? জবাব না দিয়ে কমল সামান্য মাথা নাড়ল। 3 মাস বাদে এই লোকের পদার্পণের কারণ আঁচ করতে চেষ্টা করছে। সূর্য রায়ের দিকে ফিরলেন জয়ন্ত বোস। কি খবর? ইলেকশন নিয়ে খুব ব্যস্ত বুঝি? পাল্টা ব্যঙ্গস্বরে সূর্য রায় বলল, একটু। আপনারা কি খুব চিন্তিত? জয়ন্ত বোস পকেট থেকে একটা চুরুট বার করে ঠোঁটে ঝোলাবার আগে কমলের সঙ্গে চোখাচোখি হতে সেটা আবার পকেটে রেখে দিলেন। তারপর সূর্য রায়ের উদ্দেশ্যে নিস্পৃহ সুরে বললেন, না, ইন্দিরা গান্ধীর দিন ফুরিয়েছে বোঝাই যায়। এমন একটা সুনিশ্চিত মন্তব্য দুজনের কেউই আশা করেনি। সূর্য রায় স্বভাবতই উৎসুক একটু। কীরকম? এবারের বাতাস তো তাই বলছে। তোমরা পলিটিক্স করো, তোমাদের তো আরও ভালো বোঝা উচিত। তাছাড়া ভিতরে এতটুকু জোর থাকলে ইলেকশনে সাধু সন্ন্যাসীদের জেতার আশীর্বাদ ফলাও করে কাগজে বিজ্ঞাপন দেয় না? সাধু সন্ন্যাসীদের ওই আশীর্বাদের বিজ্ঞাপন এদের দুজনের চোখেও পড়েছে, কিন্তু কমল ওভাবে কিছু চিন্তা করেনি। সূর্য রায় কড়া রাজনীতির মানুষ। একথা শুনে শুধু তার কান জুড়ল না, মজাও লাগলো। তবু স্বভাব সুলভ টিপ্পনি সুরে বলে উঠল, আপনাদের সামনে তো তাহলে ঘোর দুর্দিন। জয়ন্ত বোস হাসছেন। জবাব দিলেন, আমরা লিপ সার্ভিসের মানুষ, যেই আসুক আমাদের কি সমস্যা? কমল লিপ সার্ভিসের বাংলা বলেছিল আন্তরিকতা শূন্য সেবা। সমাজের কাঠামোটাই এর উপর যতদিন দাঁড়িয়ে আছে ততদিন অন্তত সকলেই আমাদেরই চাইবে। বাইরে থেকে পার্টির অফিস নিয়ে তোমাদের ঝগড়া কানে এলো। নিরালা অফিসের দোতলাটা তো আমার খালিই পড়ে আছে। ইচ্ছে করলে সেখানে তোমাদের অফিস বসাতে পারো। পার্টির স্বার্থে সূর্য রায়ের লাজ লজ্জা নেই। অত বড় একটা জায়গা দখলের মধ্যে পাওয়া কল্পনারও বাইরে। তবু জিজ্ঞাসা করল, লিপ সার্ভিস? জয়ন্ত বোস মাথা নাড়লেন, বললেন, আমার দিক থেকে তাই। তোমাদের দিক থেকে কি সেটা তোমরা ভাববে। অদ্ভুত মানুষটার উদারতার দিকটাও সূর্যরায় শুনেছে। দীপেন গুপ্ত ঋণ মকুব করে নিজের টাকায় ওই বিশাল দালান তুলেছে। বিনা ভাড়ায় সমস্ত একতলা জুড়ে এখনও তার নিরালা অফিস চলছে। উৎসুক মুখে সামনে ঝুঁকল। সে ও তো মস্ত ব্যাপার। ভাড়া কত নেবেন? ভাড়া যা দেওয়ার সেটা তোমার সাধ্যে কুলোবে না। খুব দরকার থাকে এসে ঢুকে পড়ো, একটা চিঠি পাঠাও, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। সূর্যরায় উৎফুল্ল। পাকা কথা? পাক্কা। হাসি মুখে কমলকে একবার দেখে নিলেন, সূর্যের দিকে ফিরলেন আবার। তা জেল থেকে বেরিয়ে শুধু পলিটিক্সই করছো, না ওই মহিলার দিকেও একটু নজর টজর রাখছো? যে উপকারী পাক সূর্যরায় লোকটা ঠোঁট কাটা। ফস করে জবাব দিল, অত সময় এখন আর পাচ্ছি কোথায়, ইলেকশন তো এসেই গেল। আপনি সময়ে একটু উদার হলে আমিও নজর দেবার একটু সময় পেতাম। কীরকম? কমলের ধারণা আপনি চেষ্টা করলে 2-2.5 বছর আগেই আমি জেল থেকে ছাড়া পেতাম। ওপর মহলে তখন নাকি আপনার এমনই প্রতিপত্তি। জয়ন্ত বোসের ভিতরটা সজাগ তক্ষুনি। প্রসঙ্গ ঘোরাবার সুযোগ পেলেন। কমলের দিকে ফিরে হালকা গাম্ভীর্যে জিজ্ঞাসা করলেন, কমল,
তোমার মাথায় এ ধারণা যিনি ঢুকিয়েছেন তার নাম বোধহয় যশোধরা? অস্ফুট স্বরে কমল বলল। এর মধ্যে আবার তাকে কেন? জয়ন্ত বসে ঠোঁটে হাসি, কিন্তু চাউনি তীক্ষ্ণ। আরতি বলছিল তুমি নাকি তার খুব প্রশংসা করছিলে। আর 3 মাস আগে তো হাসপাতালে থাকতে তুমি বলেছিলে আমার রোগের সঙ্গে যে অতীত জড়িয়ে আছে সেটা তোমার জানতে বুঝতে বাকি নেই। আমার কাছ থেকে সরে আসার মতো জানা বোঝার সাহায্যটুকু তোমাকে তাহলে তিনিই করে দিয়েছেন ধরে নিতে পারি। গম্ভীর মুখে কমল বলল, এসব আলোচনা আমি আর আপনার সঙ্গে করতে চাই না। হাসিতে দুচোখ চিকচিক করছে জয়ন্ত বোসের। করলে তার আমার দুজনের পক্ষে হয়তো ভালো হতো। রুক্ষস্বরে কমল বলে উঠল, কেন? আপনি তার কি ক্ষতি করবেন? আমি নিজে সেদে কারো কোনো ক্ষতি করি না। ক্ষতি যার হয় সে নিজেই তার রাস্তা করে নেয়। এই কথাগুলো সূর্য রায়ের বরদাস্ত হলো না। বলল, কিন্তু কমলের একটু ক্ষতি তো আপনি করতেই যাচ্ছিলেন। এবারে ঘনিষ্ঠ কোনো পুরুষের সঙ্গে আপনার মায়ের কিছু সংস্রব ছিল যা আপনার রাঙামা সহ্য করেননি। তিনি আপনার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন। সেই রাতেই 3 তলার ওই ঘরে আপনার মা আত্মহত্যা করেন। আর সেই 6 বছর বয়সে আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। সেই ঘা আপনার শুকোয়নি, আর সেই আক্রোশেই রাঙা মায়ের মেয়ের ওপর আপনার এত টান। অস্বীকার করতে পারেন? কমলের মুখে অস্বস্তি। জবাব না দিয়ে জয়ন্ত বোস হালকা মন্তব্য করলেন, যশোধরা কি বলেছে এবার সেটা বোঝা গেল। সহজে বিরত হবার মানুষ সূর্যরায় নয়। বলল, বোঝা গেল আপনার প্রতি যশোধরা দেবীর শ্রদ্ধার অভাব দেখা যায়নি। সবটাই আপনার একটা ইনজিওর্ড ইমোশনের রোগ বলেই তিনি বিশ্বাস করেন। আই থিঙ্ক শি ইজ আ গ্রেট লেডি। মুখে একটু হাসি ছড়িয়ে উঠে দাঁড়ালেন জয়ন্ত বোস। বেশ, তোমাদের কমপ্লিমেন্ট তাকে জানাবো। উইশ ইউ ভেরি ভেরি গুড লাক। দুপা এগিয়েও কমলের দিকে ঘুরে দাঁড়ালেন আবার। আর একটা ছোট্ট কথা জানতে বাকি কমল। হাসপাতালে তুমি বলেছিলে বাড়ি নিয়ে তোমার দাদার সেই বিপদের কথা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এ বাড়ি কিনে নেবার অফার যেচে এসেছিল। তা সেই অফারও বোধহয় ওই গ্রেট লেডি দিয়েছিলেন। জবাব না দিয়ে কমল অন্যদিকে মুখ ফেরালো। থ্যাংক ইউ। লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন জয়ন্ত বোস। বাড়ি ফিরলেন রাত 9:30 পরে। আরও খানিক আগে ফিরতে পারতেন। গাড়ি থামিয়ে একটা ফাঁকা মাঠের বেঞ্চিতে কিছুক্ষণ বসেছিলেন তিনি। যশোধরার সঙ্গে শেষ হিসেবে চিত্রটা একটু ভেবে নেবার চেষ্টা। ভাবা গেল না যশোধরার যন্ত্রণাকাতর মুখ এই যাবৎ খুব কি একটা দেখেছেন তিনি। চিন্তা করতে লাগলেন, 2 যুগ আগে লোভ আর ভুলের বিপর্যয়ে ওই রমণীর কুমারী দেহের ওপর দখল নিয়ে বসার পরেও সেই মুখে যা দেখেছিলেন সেটাও ঠিক যন্ত্রণা নয়, অস্বস্তিকর একটা স্তব্ধতা দেখেছিলেন তিনি। যন্ত্রণার কিছু ছায়া একবারই ওই মুখে পড়তে দেখেছিলেন আচমকা সেই ডিভোর্সের প্রস্তাব শোনার পর, কিন্তু তাও সামলে নিতে খুব একটা সময় লেগেছে বলে মনে হয়নি। জয়ন্ত বোস তখন ভেবেছিলেন নিজেকে যোগ্য দোষর মনে করে না বলেই ভবিতব্য মেনে নিয়েছে। এমন একজনকে তাহলে হাড় পাঁজর গুড়িয়ে দেবার মতো কোন যন্ত্রণার গহ্বরে ঠেলে দিতে পারেন তিনি? হদিশ মিলল না। সে যা হয় হবে, যেমন হবার হবে। তার আগে যশোধরাকে আরও একবার খুব ভালো করে দেখে নেওয়ার তাগিদ। দোতলায় উঠলেই বিনীত বদন মনোহর মাহাতো সামনে এসে দাঁড়ায়। তারপর ছায়ার মতো পিছনে পিছনে ঘরে এসে গায়ের কোট আর জুতো মোজা খুলে নেয়। আজ এদিক ওদিক তাকিয়ে জয়ন্ত বোস তাকে দেখতে পেলেন না। কোটটা খুলে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। অসহিষ্ণু বিরক্তিতে বেল টিপতে যে লোকটা সামান্য পর্দা ঠেলে মুখ বাড়ালো সে মনোহর নয়, আর একটা বেয়ারা। না ডাকলে সে কখনোই ধারে কাছে আসে না। দোতলার বাতাসটাই হঠাৎ কেমন অস্বাভাবিক লাগলো জয়ন্ত বোসের। মনোহর! ভয়ে ভয়ে লোকটা বলল, সে নেই সাপ। নেই? এবার বিরক্তির থেকে বিস্ময় বেশি। লোকটা আবার ভয়ে ভয়ে জানালো মেম সাহেব তাকে কদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছেন।
জয়ন্ত বোসের ফর্সা মুখে কঠিন আঁচড় পড়তে লাগলো। সামনে পেলে মনোহরে মাথাটা কাঁধ থেকে খুশিয়ে দিতেন তিনি। মাথা ঠান্ডা করার জন্য চুপচাপ বসলেন একটু, তারপর নিজেই জুতো মোজা খুলে বাথরুমে ঢুকে গেলেন। ঠান্ডা জলে স্নান সারলেন বেশ করে। মাথায় বুরুশ চালাতে চালাতে নিজের মুখখানাই আগে ভালো করে দেখে নিলেন। এই মুখ দেখেই যেন চমকে না ওঠে যশোধরা। এক সিঁড়ি করে 3 তলায় উঠে এলেন। নিজের ঘরের দরজার সামনে যশোধরা দাঁড়িয়ে সামনে এগোবার ফাঁকে যেটুকু দেখবার পলকের মধ্যেই দেখে নিয়েছেন জয়ন্ত বোস। সবল হাসি ছোঁয়া মুখ, সকালের মতোই বেশ বাস, পরনে চওড়া টকটকে লাল পেড়ে সাদা জমিনের পাতলা দামি শাড়ি, গায়ে ধপধপে সাদা ব্লাউজ, কপালে সিঁদুর টিপ, সিঁথিতে জলজলে লাল শিখা, সব মিলিয়ে সকালের মতোই একটা লালচে আভা ওই শ্যামলা রমণী দেহকে ঘিরে আছে। চোখাচোখি হতে দরজার কাছে দাঁড়িয়েই হাসল একটু। ঝকঝকে দাঁতের আভাস মিলিয়ে গেল। মাথার মস্ত খোপাটা সামান্য ভেঙে কাঁধের দিকে নেমে এসেছে। জয়ন্ত বোস পায়ে পায়ে কাছে এলেন, দাঁড়ালেন। চোখে চোখ একটু রেখে ফেলেও সামলে নিতে চেষ্টা করলেন যশোধরা। কি দেখছ, সকালের মতো নয়? অর্থাৎ সকালের পাগলামো চেষ্টা দেখে এখনও সেই রকমই সাজসজ্জা করে বসে আছে এবং এখন বাসনা পূর্ণ করতে তার আপত্তি হবে না। চেষ্টা করলে জয়ন্ত বোসকে একটু হাসতে পারতেন না? খুব মৃদু গলায় বললেন, সকালের থেকেও ভালো। লজ্জার ছোঁয়াটুকু একেবারে নিখাত যেন। যে এরকম করছো আজকাল, তোমার চোখ আবার খারাপ হলো কিনা কে জানি, ভালো করে দেখাও। পরক্ষণে গলার সুরে অভিমানের ছোঁয়া লাগিয়ে বলল, সকালের আগে আক্কেল দেবার জন্যই বুঝি আজ আরও দেরিতে ফেরা হলো? বাপি আজ ওপরে খেতে আসবে বলে পাশুটা জেগে থাকতে চেষ্টা করে করে শেষে ঘুমিয়েই পড়ল। জয়ন্ত বোস দেখছেন, আরও দেখার লোভ তার। আমার জন্য তুমি অপেক্ষা করে বসেছিলে? পাল্টা ভ্রুভঙ্গি করে যশোধরা জবাব দিলেন, অপেক্ষা কি আজ করছি? জীবনটাই তো অপেক্ষার মধ্যে দিয়ে কেটে গেল। এসো, ঘরে এসো। নিজেই আগে আগে ঘরে ঢুকে গেলেন যশোধরা। পিছনে জয়ন্ত বোস এলেন। আরও আত্মস্থ হবার জন্যই সাজানো ঘরটা দেখে নিলেন একবার। শৌখিন খাটে পরিপাটি শয্যা বিছানো। সেদিকে এগিয়ে যশোধরা বললেন, বসো। শয্যার কাছে এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালেন জয়ন্ত বোস। বসলেন না। মনোহর কোথায়? ও মা, বলতেই ভুলে গিয়েছি। বিড়ম্বনা মাখানো রাগত মুখ যশোধরার। প্রথমে ভেবেছিলাম বাড়ি থেকে তাড়িয়েই দেব দুটোকে, বুঝলে। তারপর ভাবলাম ওদের আর কী দোষ, যেমন মনিব আমরা তেমনই তো হবে সব। এখনো চোখে পলক পড়ছে না জয়ন্ত বোসের। কার কার কথা বলছো তুমি? কার আবার? তোমার ওই আদরের মনোহর আর রূপার। তুমি তো নিজেকে নিয়েই আছো। কমাস ধরে ফাঁক পেলে কেবলই ফুষ্টি নষ্টি দুজনে, জানো তো। আজ বাড়াবাড়ি ধরা পড়ে যেতে ঘাড় ধরে দুটোকে কালীঘাটে পাঠিয়েছি বিয়ে করে আসতে। আর তারপর বউ নিয়ে মনোহরকে দিন কতকের জন্য দেশে চলে যেতে বলেছি। মুখে হাসি ভাঙল একটু। তোমার ভয়ে তাও কি মনোহর সহজে যেতে রাজি হয়? শেষে আমার মেজাজ দেখে ঘাবড়েছে। ওকে বলেছি, ফিরে এলে সাহেব যদি তোকে তাড়িয়েই দেয়, বউ নিয়ে না হয় আমার কাছেই থেকে যাবি। যা। যা বুঝার সবটুকুই বুঝতে পারছেন জয়ন্ত বোস। তবু দেখা কি শেষ হবে না তার? চোখে চোখ রেখে যশোধরা হেসে ফেললেন। ওভাবে দেখছো কি? আজ আমার অবস্থাখানা কি হবে বুঝতেই পারছি। আগে খেয়ে দিয়ে নেবে তো নাকি? জয়ন্ত বোস মাথা নাড়লেন। হবে হবে, সবই হবে। তো ব্রিজেশধরকে হঠাৎ দেরাদুনে পাঠালে কেন? ওই ছেলেকে একটু বোঝানোর জন্য। তোমারই তো ছেলে, রাগলে তো আর কাণ্ডজ্ঞান থাকে না। তুমি বললে আর ব্রিজেশধর ছুটল? কতটুকু প্রশ্রয়ের আশা তাকে দিয়েছ? নাকি আমার শেষ দেখার জন্য প্রশ্রয়ের আর বাকি নেই কিছু? যশোধরা থমকালো এবার। এসব কথা শুনলে সোজা সরল মেয়ে যেমন রেগে যায় সেই গোছের মুখ। দেখো, অসভ্যের মতো কথা বলো না বলছি। সঙ্গে সঙ্গে আবার হাসিও এসে গেল যেন একটু।
প্রশ্রয়ের লোভ অবশ্য তার একটু ছিল, মিথ্যে বলবো না। বয়সে যে আমি ওর থেকে বড় সে তো জানে না। তোমার উপর রাগের শোধটা আমার উপর দিয়ে নেবার লোভ হতেই পারে। পরে আমি তাকে বেশ করে বুঝিয়ে দিয়েছি সে তার বউটিকে শুধু নির্ঝঞ্ঝাটে ফিরে পেতে পারে। এখন সে যা করছে সেই আশাতেই করছি। এদিকে বিরুটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমার দুশ্চিন্তার শেষ নেই গো। একটা পাশবিক অত্যাচারের আগুন মাথার দিকে ঠেলে উঠছে জয়ন্ত বোসের। তারপর তারপর ওই সুঠাম অঙ্গ প্রত্যঙ্গের একটি একটি করে ছিঁড়ে নিয়ে আসবেন, নাকি গলায় দুহাতে 10 আঙ্গুল সাঁড়াশের মতো বসিয়ে তিলে তিলে শ্বাসরোধ করে সব শেষ করে দেবেন, নাকি তারও আগে আরও একটু দেখবেন? আচ্ছা, আর এই দুশ্চিন্তায় অস্থির হয়ে এবারই জমির দলিল শুদ্ধ তাকে দেখাতে পাঠিয়েছ যে জমি তোমার, বাড়ি তোমার, এখানকার যা কিছু সব তোমার, তাই তো? নিরুপায় মুখ যেন যশোধরার, আবার একই সঙ্গে সেই মুখে হাসির ফাটল। সব, তুমিও পর্যন্ত। কিন্তু এটা তো আর লজ্জার মাথা খেয়ে ছেলেকে বলে পাঠায় কি করে বলো? কিন্তু তুমিও তো কম লোক নও, জমির ব্যাপারটা শেষ পর্যন্ত খুঁড়ে বার করে ফেললে। জানলে কি করে? এবারে হাত দুটো আর বসে থাকলো না জয়ন্ত বোসের। যশোধরার 2 কাঁধে উঠে এলো, মাথাটা তার মুখের উপর সামনে ছুটল একটু, গম্ভীর হিস হিস শব্দ বার করলো গলা দিয়ে, বললেন, আমি আরো অনেক খুঁড়েছি, অনেক জেনেছি, বুঝলে? কথা শেষ হওয়ার আগে আচমকা প্রবল ধাক্কায় হাত পা ছড়িয়ে শয্যার উপর ছিটকে পড়লেন যশোধরা। পুরো গদির উপর শয্যা বিছানো না থাকলে প্রচণ্ড আঘাত লাগার কথা। না, এর জন্য যশোধরা আদৌ প্রস্তুত ছিলেন না। বড় বড় দুটো দম নিয়ে বড় বড় চোখ করে তাকালেন মানুষটার দিকে। জয়ন্ত বোস নিজের অগোচরে শয্যায় বসেছেন, মুখের ওপর বুকের ওপর ঝুঁকেছেন, কতটা ভয় পেল দেখছেন। দাঁতে দাঁত চেপে বললেন, 9 বছর আগেই তাহলে তুমি ভবিষ্যৎ আঁচ করে সব দিক গোছাতে লেগে গেছো, কেমন? জবাব না দিয়ে তেমনি ডাগর চোখ মেলে যশোধরা চেয়ে আছেন। দেখছোটা কি? এত সরল যে তুমি কিছুই বুঝছো না, কেমন? জমি বাড়ি নিজের নামে করেছ, ছেলেদের তফাতে রেখে ব্যাংকের থেকে টাকা সরিয়ে তাদের ভবিষ্যৎ পাকা করেছ, আর বাকি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছ। প্ল্যান করে মনোহরকে সরিয়েছ, কমলগুপ্তকে বলেছ ইচ্ছে করলে সূর্য রায়কে আমি জেল থেকে ছাড়িয়ে আনতে পারতাম। বলেছ সবটাই আমার রোগ। মায়ের সঙ্গে পরপুরুষের সংস্রব ধরা পড়ার ফলে রাঙামা তাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল, আর আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। সেই আক্রোশে রাঙামায়ের মেয়ের ওপর আমার এত টান। ধার দেনায় তলিয়ে ওর দাদাকে নিয়ে বিপাকে পড়েছিল বলে উদার হয়ে বাড়ি কেনার অফারও দিয়ে এসেছ। তারপর তারপর আর কি? তারপর আর কি? তীব্র বিদ্বেষী আর সাদাটির আগে বুকের ওপর আর মুখের ওপর আরও ঝুঁকে পড়েছে লোকটা। তেমনি অপলক চোখে দেখে নিচ্ছেন যশোধরাও। তারপর 2 বাহুতে জড়িয়ে তাকে নিজের বুকের ওপরেই টেনে নিলেন তিনি। খুব সহজ হালকা সুরে বললেন, তারপর এই। হাত দুটো মুচড়ে সরিয়ে দিলেন জয়ন্ত বোস। সামান্য উঠেও ঝুঁকে থাকলেন তেমনি। চিরবির করে বলে উঠলেন, তোমার হাড় পজর সব আমি গুঁড়িয়ে দিতে জানো? এরপরও ছেনালিতে ভুলবো ভাবো? এক ঝলক রক্ত উঠে এলো যশোধরার মুখে। ছেনালি? আরও তপ্ত ব্যঙ্গ ছুঁল জয়ন্ত বোসের গলা দিয়ে। তাহলে কি ভালোবাসা? এটা ভালোবাসা? যশোধরা শুয়ে আছেন, চোখে চোখে মিলে আছে। একটি একটি করে বললেন, অনেক বিদ্যা আর অনেক বুদ্ধির বড়াই তোমার, কিন্তু ভালোবাসা কাকে বলে জানো? 6 বছর বয়স থেকে রোগ আঁকড়ে পড়ে আছো। কিছু দেখার ক্ষমতা আছে তোমার? কিছু বোঝার ক্ষমতা আছে? এই মুখ হঠাৎ একটু অন্যরকম দেখছেন জয়ন্ত বোস। বিকৃত শ্লেষে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি যা করেছ আমাকে ভালোবেসে করেছ বলছো? হ্যাঁ, প্রত্যেকটা কাজ তোমাকে 16 আনা করে পাবো বলে করেছি।
আর তা না পেলে সব দিক থেকে তোমাকে একেবারে খাক করে দিয়েই নিজের কাছে টেনে আনবো বলে করেছি। সেই 12 বছর বয়সে তুমি আমার সর্বনাশের রাস্তা করেছ, আর তারপর বামুনের মেয়ে হয়েও প্রথম শিব পুজো করতে বসে তোমাকেই চেয়েছি। আমি ভালোবাসবো না তোমাকে, ভালোবাসবে ওই কমলগুপ্ত? হ্যাঁ, এই মুখ, এই চাউনি, এই কথাবার্তা অদ্ভুতই লাগছে জয়ন্ত বোসের। ভিতরে যত আক্রোশে থাক, এমনটা কখনো দেখেননি তিনি। এখন আর অতটা ঝুঁকে নেই। জিজ্ঞাসা করলেন, 12 বছর বয়সে তোমার কি সর্বনাশ করেছি আমি? পড়াবার সময় শাসনের নাম করে গাল টেনে বুকে পিঠে হাত দিয়ে মজা পাওনি? তোমার চরিত্রখানা তখন থেকেই জানি না আমি। মাটির মানুষ দাদা, তাই তার বউয়ের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিলে। তার কাছ থেকে তোমাকে ছিনিয়ে আনার জন্য মেয়ে হয়েও কী না করেছি আমি, ভাবলে লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে। রাগ বলে এবার কি অবাক হওয়ার পালা জয়ন্ত বোসের? আরও একটু সোজা হয়ে বসলেন। আমাকে আমাকে তুমি ছিনিয়ে এনেছো? লজ্জায় তোমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে? না তো কি, বৌদির ঘরে পর্দা সরানো থাকতো, আর তুমি নিজের ঘর অন্ধকার করে জানলায় দাঁড়িয়ে তার রূপ গিলতে, মনে নেই? তোমার মুন্ডু খোঁড়ানোর জন্য লাজ লজ্জের মাথা খেয়ে জানলার পর্দা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বুকের কাপড় সরালাম, জামা টামাগুলো খুলে দাঁড়িয়ে থাকলাম। তোমার চোখ কতখানি ভরেছিল তাও বোঝা গেল, কিন্তু তার ফলে বৌদি সর্বনাশটাই মাথায় ডবল চেপে বসলো তোমার। কিন্তু অত সাহস যে বৌদির ছিল না সেটাও তোমার জানা ছিল না। তার এক রাশ লেখা সে ইননো বিননো চিঠি তোমার বালিশের তলা থেকে সরিয়ে ঠিক যা তুমি চাও প্রাণের দায় সে একটি কথাই লিখে রেখে এলাম। আমি জানতুম ভিতরের যে অবস্থা তোমার, ওই 12টায় পড়েই মাথা ঘুরে যাবে, আর কোনো বিচার বিবেচনাও থাকবে না। কি মারাত্মক দশা হলে কোনো কুমারী মেয়ে ওভাবে নিজেকে বলি দিয়েও সব কিছুর ফয়সালা করতে চায়, সে সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? এরপরেও তুমি অন্য মেয়ে ঘরে আনবে, আর আমি তাই দেখব চেয়েছি? এরপরেও নিজের এই প্রাণটা থাকতে আমি তোমাকে ছেড়ে দেব? নিজের অগোচরে জয়ন্ত বোস এবারে প্রায় সোজা হয়ে বসেছেন। হতভম্ব বিমূঢ়ের মতো ওই শয্যালগ্ন রমণীকে দেখছেন, 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 দেখছেন। তিনি কি স্বপ্ন দেখছেন? স্বপ্নর ঘরে শুনছেন কিছু? তা নয়, রমণীর ওই দুটো কালো চোখের গভীরে বুঝি ডুবে যাচ্ছেন তিনি। যা শুনলেন তার প্রতিটি অক্ষর সত্যি, সত্যি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এ তার থেকে বেশি আর কে উপলব্ধি করতে পারে এখন? আস্তে আস্তে সামনে ঝুঁকলেন। এই দেখার আর শেষ নেই যেন। সে কবে কোন যুগ থেকে নিজের তৈরি একটা কাঁচঘরের মধ্যে আটকে ছিলেন যেন তিনি। সেটা ভেঙে যাচ্ছে, ভেঙেও গেল। চেয়ে আছেন যশোধরাও। চাউনিটা নরম এখন। দুহাত বাড়িয়ে আস্তে আস্তে আবার তাকে বুকের উপর টেনে আনলেন। বললেন, লক্ষ্মীটি, রাগ করো না। যা করেছি তাতে নিজেরও বড় কষ্ট হয়েছে। এই জমি বাড়ি ঘর টাকা পয়সা সুবীর বাসু মনোহর সব সব তোমার। তুমি শুধু আমার থাকো, আমি আর কিচ্ছু চাইব না গো। দুই কনুইয়ের উপর ভর করে জয়ন্ত বোস আবারও মুখ তুললেন একটু। দু চোখ ভরে দেখাটাই আর যেন শেষ হচ্ছে না তার। ওইদিকে চেয়ে চেয়ে হঠাৎ 6 বছর বয়সের সেই এক মায়ের মুখখানে চোখে ভেসে উঠল একবার। যে মুখ শাসনের সময় নির্মম, বুকে টেনে নেবার সময় তেমনই নরম। ব্যগ্র দুই হাতে যশোধরাকে আঁকড়ে ধরে ওই বুকেই মুখ গুজিলেন আবার। সব কিছুর সঙ্গে আত্মার দোসর লাভের স্পর্শটুকুও জীবনে এই বুঝি প্রথম পেলেন জয়ন্ত বোস। শুনলেন প্রখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় রচিত অসাধারণ একখানি উপন্যাস বাসক শয়ন। বন্ধুরা, উপন্যাসখানি আপনাদের কেমন লাগলো এটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর
আমার যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নমস্কার।